হিয়ার আমরা কথা বলি, দেখি আমাদের কোথায় ত্রুটিগুলা দেখবেন বেরিয়ে যাবে। হ্যাঁ, সারাদিন আমরা যে কথাগুলা বলি, যা কিছু আমরা চোখে দেখি, যেমন যদি বলা হয় আজকে শুক্রবার, যদিও আজকে রবিবার, যদি বলা হয় আজকে শুক্রবার, আমি আমার পরিবার সহ ঢাকার মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় গিয়েছিলাম। তো বাসা থেকে শুরু করে যাত্রাটা শুরু করে একেবারে সেখানে যাওয়া এবং সবকিছু দেখে আবার সন্ধ্যার পরে রাতে বাসায় ফিরে আসা, আমরা কে কি দেখলাম, আপনার সন্তান বা আপনার নাতি নাতনি যদি কেউ থেকে থাকে, বা আপনি সেখানে কি দেখেছিলেন, কি কি খাবার খেয়েছিলেন, কোন ধরনের বিনোদন আপনি আপনার ছেলেকে কোনো রাইড চড়িয়েছিলেন কিনা, নাগরদোলা বা অনেক রকমের। হ্যাঁ, এইগুলো কিন্তু আমাদেরকে বলতে হবে, অর্থাৎ প্র্যাকটিক্যালি আমরা সারা জীবন সারা দিন অফিসে যে কাজগুলা করি, আমরা যেখানে যা কিছু করি না কেন, সেইগুলাই যদি ইংলিশে বলা যায়, দেখবেন আমার ইংলিশ ভাষাটা শেখা হয়ে গেল। নইলে আমি শুধু গ্রামার শিখলাম, আমি রুল শিখলাম, এভাবে হবে না। রুল শিখতে হবে অবশ্যই, গ্রামার যা যা শিখাচ্ছি, গ্রামার না জেনে ভাষাটা দাঁড়িয়ে রয়েছে হচ্ছে গ্রামারের উপরে, যে কোনো ভাষা, এটা অবশ্যই জানতে হবে, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের কথা বলার প্র্যাকটিস করতে হবে। ওই যে আপনাদের একটা গল্প, একটা উদাহরণ দিয়েছিলাম, এটা একটা গল্প না, একটা এক্সাম্পল, যে রাগিব এবং আদিব দুই বন্ধু, এরা হচ্ছে ওই বাইসাইকেল চালানো শিখতে চেয়েছিল। তো কি করলো, একজন সাইকেল কিনে নিয়ে আসলো, আরেকজন হাউ টু রাইড আ বাইসাইকেল, কিভাবে বাইসাইকেল চালানো শেখা যায়, চালানো যায়, এইটার উপরে বই কিনে নিয়ে আসলো। তো যে বন্ধু বই কিনলো, ও কিন্তু 1 মাস পেরিয়ে গেল, 2 মাস পেরিয়ে গেল, শিখতে পারলো না। কিন্তু যে বন্ধু সাহস করে সাইকেল কিনে আনলো এবং সাইকেল নিয়ে মাঠে বেরিয়ে পড়লো, সে কিন্তু 1 সপ্তাহ এর ভিতরে মোটামুটি শিখে গেল। 15 দিনের ভিতরে সে সাইকেল নিয়ে রাস্তায় বের হতে পারবে এমন ভাবে, এত সুন্দর করে সে অলরেডি শিখে গেল, রাস্তায় বের হওয়ার মতো একটা দক্ষতা তার 15 দিনে চলে আসলো। তো এইটা দুই বন্ধুর ভিতরে দেখা গেল, প্র্যাকটিক্যালি যে করেছে সে কিন্তু বেশি শিখতে পেরেছে। দেখবেন সায়েন্সে 9-10-এ যখন এখানে যারা সায়েন্সে ছিলেন, প্র্যাকটিক্যাল দেখানো হয়। অক্সিজেন ছাড়া আলো জ্বলে না, অক্সিজেন ছাড়া আমাদের শব্দ প্রবাহিত হয় না, এর বিভিন্ন কিন্তু প্র্যাকটিক্যাল অর্থাৎ বিভিন্ন ডেমো ক্লাস কিন্তু আমাদের দেখানো হয়। ভাষাটাও ঠিক তাই, এখানে চর্চা করেন, কথা বলেন, দেখবেন কথা বলাটা ইজি হয়ে গেছে। আর কথা যদি না বলা হয়, কথা না বলতে বলতে যতই, অনেকেই দেখবেন স্কুল কলেজের টিচার যারা রয়েছে তারা কিন্তু অনেক গ্রামার জানে অনেকে, কিন্তু তারা স্পন্টেনিয়াসলি কথা বলতে পারে না। আবার দেখবেন আজকাল ফেসবুকে ইউটিউবে অনেকে চ্যানেল খুলে খুলে নিজে কথা বলে অনেক এগিয়ে যাচ্ছে, সে কিন্তু বড় বড় কোনো ডিগ্রিও নাই, তার কিন্তু কোনো লোগো নাই যে অমুক স্কুলের টিচার, তমুক কলেজের টিচার। ওই যে দেখবেন দয়াল চন্দ্র বর্মন, উত্তরবঙ্গে পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার একটা ছেলে, দয়াল চন্দ্র, ইউটিউবে সার্চ দিবেন অনেকে দেখতে পাবেন। তো দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, গ্রামীণ ফোনের যিনি সিইও বাংলাদেশের, উনি ওনার সঙ্গে দেখা করেছে, এবং আমি ওই দয়াল চন্দ্রর পেজটা ফলো করি। এই মুহূর্তে সে ইন্ডিয়াতে রয়েছে। তো তার ব্যাপার স্যাপার অনেক বড়, সে অনেক একটা দরিদ্র ফ্যামিলি থেকে উঠে আসছে, এবং মানে এখন সে ইকোনমিক্যাল বলেন যে কোনো সাইডে সে এখন অনেক ডেভেলপ, সে অনেক টাকা পয়সাও রোজগার করে এবং সে এখন ভালো আছে। তো একমাত্র এই ল্যাঙ্গুয়েজটার কারণে, এই ল্যাঙ্গুয়েজটা তাকে কিন্তু অনেক উপরে নিয়ে গেছে। তো আমরাও কিন্তু ঠিক এইভাবে এই ল্যাঙ্গুয়েজটা শিখবো, এবং ল্যাঙ্গুয়েজটা মেইন হচ্ছে আমাদের কথা বলতে হবে। হুম, আমাদের কথা বলতে হবে, কথা না বললে কিন্তু আমরা কখনো ওই জায়গাটা কভার করতে পারবো না। তো দেখেন আজকে আমরা এইখানে একটু দেখি, প্রথমে সেটা হচ্ছে আমরা এই রুলগুলো একটু দেখি। লেটস নট এর ব্যবহার দেখেছিলাম, যেগুলো দেখিনি সেগুলো আমরা একটু দেখি। যেমন কি হতো যদি, এমন একটা কথা আমরা বলি, কি হতো যদি আমি বাসটি মিস করতাম, কি হতো যদি আমায় কেউ দেখে ফেলতো। হ্যাঁ, আমি একজনের সঙ্গে একটা জায়গায় দেখা করতে গিয়েছি, মনে মনে বলছেন যে কি হতো যদি আমায় কেউ দেখে ফেলতো, কি হতো যদি আমি সমস্যাটি বুঝতে না পারতাম, কি হতো যদি আমি কাজটি সম্পন্ন না করতে পারতাম। তাহলে এগুলা কি করতে হবে, হট ইফ, স্ট্রাকচারটা হবে হট ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। আমি এরপরেই টেন্স দেখাবো, তারপর আমরা প্রেজেন্টেশন নিব। হট ইফ সাবজেক্ট প্লাস ভার্ব, কি হতো যদি আমি বাসটি মিস করতাম। হট ইফ আই মিস দা বাস, কি হতো যদি আমায় কেউ দেখে ফেলতো, কি হতো যদি আমি সমস্যাটি বুঝতে না পারতাম। এইগুলো একটু প্র্যাকটিস করতে হবে। কে বলবেন এইগুলা? কি হতো যদি আমায় কেউ দেখে ফেলতো, কি হতো যদি আমি সমস্যাটি বুঝতে না পারতাম, কি হতো যদি আমি কাজটি সম্পন্ন না করতে পারতাম। বলেন। আমরা চেষ্টা করি। স্ট্রাকচার। হুম। হোয়াট ইফ আই, দেখেন এই হোয়াট ইফ এর পরে সাবজেক্ট দিতে হবে, হোয়াট ইফ এর পরে সাবজেক্ট, তারপর হোয়াট ইফ আই মিস দা বাস,
I miss the bus. কি হতো হোয়াট ইফ, I হ্যাঁ don't ইয়েস, right? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা, তা কি হতো যদি আমায় কেউ দেখে ফেলতো? হুম, হোয়াট What ইফ, if, what if হুম, um, ইফ ইউ if স মি, সি থেকে ছ, some হুম, সি এর পাস্ট if টেন্স saw হচ্ছে me, ছ, ইয়েস। কি হতো saw me, যদি আমি সমস্যাটি বুঝতে না পারতাম? কি হতো যদি what if হোয়াট ইফ আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড I দ্য ম্যাটার, didn't understand the matter? ম্যাটার ইয়েস। কি হতো, হুম, আন্ডারস্ট্যান্ড দ্য Uh, প্রবলেম, সমস্যা, হ্যাঁ ম্যাটার না প্রবলেম দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কি হতো যদি আমি কাজটি সম্পন্ন করতে না পারতাম? হুম, what if uh, complete কমপ্লিট, the কমপ্লিট দ্য টাস্ক, কমপ্লিট দ্য টাস্ক, হ্যাঁ। তাহলে এখানে আমরা হোয়াট ইফ ব্যবহার করব, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। হোয়াট ইফ, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। তারপর দেখেন ক্যান নট বাট, অর্থাৎ আমরা না করে পারি না। যেমন আমরা ভাত না খেয়ে পারি না, আমি তোমার তারিফ না করে পারি না, আমি বই না পড়ে থাকতে পারি না। দেখবেন যার বই পড়ার নেশা, আমাদের অনেকের ফেসবুক চালানোর একটা নেশা থাকে, হ্যাঁ ক্যান নট বাট, ইয়েস। অর্থাৎ সাবজেক্ট প্লাস ক্যান, হুম, সাবজেক্ট প্লাস ক্যান। হ্যাঁ বলেন, এগুলো দেখে দেখে পড়ে ফেলেন, যে কয়টা রয়েছে সবগুলো পড়েন। ঠিক আছে, খেতে পারি না, হুম, উই ক্যানট বাট ইট রাইস। হুম, মানে আগে স্ট্রাকচারটা বলে নিচ্ছি, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ক্যানট বাট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। হুম, এক্সাম্পল হতে আমরা ভাত না খেয়ে পারি না, উই ক্যানট বাট ইট রাইস। হুম, আমি তোমার তারিফ না করে পারি না, হুম, আই কান্ট বাট অ্যাডমায়ার ইউ। হুম, মানে প্রশংসা করা স্যার, অ্যাডমায়ার, রাইট? অ্যাডমায়ার মানে প্রশংসা করা, ইয়েস। তারপরে হলো আমি বই না পড়ে থাকতে পারি না, হুম, আই ক্যানট বাট রিড বুক। হুম, আমি ভোরে ঘুম থেকে না উঠে পারি না, হুম, আই ক্যানট বাট ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। থ্যাংক ইউ। এইবার এখানে যে বাক্য রয়েছে, রুমা আপা বা অন্য যারা রয়েছেন, এখান থেকে তৈরি করে কোনো বাক্য বলা যাবে? যেমন আমি অফিসে না গিয়ে থাকতে পারি না, আমি তোমার সাথে মোবাইল ফোনে কথা না বলে থাকতে পারি না, আমি ফেসবুকে না চালিয়ে থাকতে পারি না। এই ধরনের বাক্য আমাদেরকে তৈরি করতে হবে। অর্থাৎ সাবজেক্ট প্লাস ক্যান নট বাট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। স্পিক উইথ ইউ। ইয়েস, হ্যাঁ তারপর, দেখা যাচ্ছে না কোথায় জেনে গেল। হুম হুম এই, হুম, আচ্ছা, আমি তারপরে হলো আহ, পাক্কা বাংলা বানাইতে হ্যাঁ হ্যাঁ দেখেন এইভাবে, এই যে আপা এই সমস্যাটা আপনার না শুধু, হ্যাঁ এটা আমাদের সবাই। আমরা যেহেতু বাঙালি, আমাদের কিন্তু নতুন কোনো বাক্য, নতুন কোনো ওয়ার্ড আসতে চায় না। তো এটা প্র্যাকটিস করবেন, দেখবেন চলে আসবে। এখানে আমি যদি বলি আমি এখন উপন্যাস, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যেমন এটা বড় কথা না স্যার, হুম, হি ক্যান সাবজেক্ট চেঞ্জ করতে পারবেন আপু, হুম, সাবজেক্ট চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ আপা কি বলেছেন বলেন, শব্দটা আসেনি ভালোভাবে, একটু নেটওয়ার্ক কেটে কেটে যাচ্ছিল, বলেন। স্যার আমি বলছিলাম স্যার এটা বলা যাবে কিনা, হি হুম, ক্যান নট ড্রিঙ্ক টি হি ক্যান নট এর পরে বাট দিতে হবে, কারণ স্ট্রাকচারে রয়েছে বাট। সাবজেক্ট প্লাস ক্যান নট বাট, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর এক্সটেনশন। অর্থাৎ এখানে হি ও ক্যান স্যার নট, বাট ছিল স্যার, বাট হ্যাঁ হ্যাঁ বাটটা খেয়াল করি নাই স্যার। ইয়েস ইয়েস, এই একটু খেয়াল করেন আপা দেখেন। এটা কি আমারে মেনশন দিয়ে বললেন না কি রে? ঠিক আছে। কেন আমাদের রুমা আপা, না, আমি বলতে চাই, রুমা আপা কি চা খায় নাকি খুব? সহজ মনে হয়েছে, চাখর চাখর সেই লেভেলের, রুমা আপা কি সেই পরিমাণ চা খায় নাকি আপা? সেই লেভেলের। আচ্ছা আচ্ছা যাক, স্যার বেশি আচ্ছা কিছু পুলিশ পুলিশ হ্যাঁ, এইটা, হিসাবটা খুব ভালো কফি বানাইতো স্যার, ওইটা রুমা আপার খুব পছন্দ। আচ্ছা আচ্ছা, উত্তরবঙ্গে যদি কখনো ভ্রমণে আসা হয়, ড্রিঙ্কিং টি। হ্যাঁ ড্রিঙ্ক দিতে হবে। অর্থাৎ ক্যান নট বাট, দেখেন প্লিজ সাবজেক্ট, হ্যাঁ স্যার সাবজেক্ট প্লাস ক্যান নট বাট প্লাস ভার্বের বেস ফর্ম দিতে হবে প্রত্যেকটা জায়গায়। দেখেন আই ক্যান নট বাট অ্যাডমায়ার ইউ, হ্যাঁ আমি তোমার তারিফ না করে, তোমার প্রশংসা না করে থাকতে পারি না, আমি বই না পড়ে থাকতে পারি না, আই ক্যান নট বাট রিড বুক, আমি ভোরে ঘুম থেকে না উঠে থাকতে পারি না, আই ক্যান নট বাট ওয়াক আপ আর্লি ইন দা মর্নিং। অর্থাৎ এইখানের সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট প্লাস ক্যান নট বাট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, হ্যাঁ। তারপর একটা ভালো রুল রয়েছে ওই ধরনেরই, কিন্তু কুড নট বাট, অর্থাৎ না করে পারলাম না।
যেমন আমি না হেসে পারলাম না, রুমা আপা এত সুন্দর একটা জোক বললো, আমরা সবাই না হেসে পারলাম না। আমাকে এমন একটা লোক আমার জীবনের কাছের একজন ব্যক্তি দাওয়াত করেছে, যে অনুষ্ঠানে আমি না গিয়ে পারলাম না। হুম আমি তার সাথে ঝগড়া না করে পারলাম না, অর্থাৎ আমি ভাবছি রাখবো না, কিন্তু সে এমন ভাবে আমাকে অপমান করছে বা আমাকে বিভিন্ন ভাবে সে আহ খোঁচা মারছে যে আমি তার সঙ্গে ঝগড়া না করে পারলাম না। এই ধরনের কথা, আমি সেখানে না যেয়ে পারলাম না। দেখেন আমাদের প্রতিনিয়ত এই ধরনের বাক্য বলা লাগে। তো এইগুলো আমরা কিভাবে ট্রান্সলেট করব? এইগুলো আমরা ট্রান্সলেট করব সাবজেক্ট প্লাস কুড নট বাট। আগে আমরা করেছি ক্যান নট বাট, আর এখন আমরা করব সাবজেক্ট প্লাস কুড নট বাট। হ্যাঁ, সাবজেক্ট প্লাস কুড নট বাট, সরি, সাবজেক্ট প্লাস কুড নট বাট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আমি না হেসে পারলাম না, আই কুড নট বাট লাভ। আমি অনুষ্ঠানে না গিয়ে পারলাম না, আই কুড নট বাট গো টু দ্য ফাংশন। আমি তার সাথে ঝগড়া না করে পারলাম না, আই কুড নট বাট quarrel উইথ হিম। আমি সেখানে না যেয়ে পারলাম না, আই কুড নট বাট গো দেয়ার। আই কুড নট বাট গো দেয়ার। আমি তার সাথে গল্প না করে পারলাম না, আই কুড নট বাট গসিপ উইথ হিম। গসিপ মানে খোল গল্প করা বা গল্প করা, বা টেল এ স্টোরি উইথ হিম। আমি বইটা না পড়ে পারলাম না, আই কুড নট বাট রিড দ্য বুক। আই কুড নট বাট, তো এই কুড নট কে আমরা একত্রে বললে কুডেন্ট। কুডেন্ট, কুড নট কে বলা হয় কুডেন্ট। হ্যাঁ হ্যাঁ, আমি তাকে ভালো না বেসে পারলাম না, আই কুড নট বাট লাভ হিম। আই কুড নট বাট লাভ হিম। আমি গাড়িটা না চালিয়ে পারলাম না, আমি ছবিটা, হ্যাঁ আমি, ইয়েস, আমি ছবিটা না এঁকে পারলাম না, আই কুড নট বাট ড্র দা পিকচার। দেখছেন তাহলে আমরা কিন্তু দুইটা নিয়ম, হ্যাঁ দুইটা নিয়ম একই সঙ্গে শিখলাম। ক্যান নট বাট সাবজেক্ট প্লাস ক্যান নট বাট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ যখন প্রেজেন্ট ফর্মে হবে, যেমন আমি ভাত না খেয়ে পারি না, প্রেজেন্ট ফর্মের কিন্তু এই যে ক্যান নট বাট এইটুকের অর্থ হচ্ছে না করে পারি না, না খেয়ে পারি না, না দেখে পারি না, না খেলে পারি না। এইগুলা হচ্ছে প্রেজেন্ট ফর্মে ক্যান নট বাট দিবেন। আর যখন পাস্ট ফর্ম হবে তখন কুড নট বাট দিতে হবে। সাবজেক্ট প্লাস কুড নট বাট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আমি না হেসে পারলাম না, আই কুড নট বাট লাভ। হ্যাঁ, আমি অনুষ্ঠানে না গিয়ে পারলাম না, আই কুড নট বাট গো টু দা ফাংশন। অর্থাৎ এখানে স্ট্রাকচারটা মনে রাখলে আমরা অবশ্যই পারবো। তো পাশাপাশি দুইটা স্ট্রাকচার আমরা একটু মনে রাখবো, একটা হচ্ছে ক্যান নট বাট, আরেকটা হচ্ছে কুড নট বাট। দেখেন এইখানে যদি আমি একটু টেন্স নিয়ে কথা বলি, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট এর নেগেটিভ, আরেকটা হয় পাস্ট ইনডেফিনিট এর নেগেটিভ। যেমন যদি বলা হয় আমি ভাত খাই না, কি হবে? আই, I do not eat rice. থ্যাংক ইউ, আই ডু I নট don't ইট রাইস। আমি ফুটবল খেলি না, আমি ফুটবল খেলি না। play football. ধন্যবাদ। আমি এখনই এই কথাটা বলতে চাচ্ছিলাম যে শুধু আমাদের সিনিয়র আপা হোসনে আর আপা বলবে তা কিন্তু হবে না, সবাইকে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, না আপাকে, হ্যাঁ আপাকে, আমাকে আমাদেরকে আপা কিন্তু অনেকটা ডেভেলপ করে ফেলছে, এবং আপা এখন অনেক কাজ করে পাঠায় আমাকে। রুমা আপাও কিন্তু পাঠাবেন। আমি চাই কি অ্যাপ্রিসিয়েট, ইয়েস অ্যাবসলিউটলি অ্যাপ্রিসিয়েট করার মতো। তো আমি চাই যে এখানে রুমা আপা আমাকে হোমওয়ার্ক গুলো করে করে পাঠাবে, বিলকিস আপা পাঠাবে, মাকসুদা আপা, শিলা আপা, সবাই পাঠাবেন। হ্যাঁ, একটু কাইন্ডলি এটা করবেন। মাত্র 10টা মিনিট সময় দিবেন আমার জন্য, এটা পারবেন? অবশ্যই অবশ্যই। শুনে খুব খুশি হলাম যে আমি ভালো হয়ে যাব। হোমওয়ার্ক দিলে দেখেন আসলে আমরা মানে আমাদের উপকার হচ্ছে কিনা পড়ে, এটা কিন্তু হোমওয়ার্ক দিলে আমাদের টিচাররা কি করে, মনে করেন আমি 5টা অঙ্ক দেখাই দিলাম আর 5টা আপনার বাড়ির কাজ দিলাম, তো আমি যে দেখাই দিলাম এটা আপনি বুঝতে পারছেন কিনা এর প্রমাণ হবে বাড়ি বসে যদি আমার হোমওয়ার্ক যে 5টা দিয়েছি ওটা যদি আপনি করতে পারেন। এই শীটটা যখন আপনি পড়বেন, বা আমি ওই যে সেন্টেন্স ট্রান্সলেশন দিয়ে যাচ্ছি, ডে 1 2 3 একটা শীট, ওইখান থেকে আপনারা করবেন। হোসনেরা আপা কিন্তু পাঠাচ্ছে বেশ কয়েকদিন ধরে, আমি দেখছি পাঠায়। তো যারা পাঠান না তাদের উদ্দেশ্যে বলছি যে একটু পাঠাবেন। হ্যাঁ, আমরা দেখবেন ফেসবুকে সময় দেয়, ইউটিউব বা আমাদের পরিবার পরিজনের সঙ্গে ফোনে অনেকক্ষণ ধরে কথা বলি, এটা বলতে হবে, কিন্তু পাশাপাশি এটাকেও সাথে রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে কি, আমরা এই ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে নিজের ভিতরে একটা ভুবন তৈরি করতে হবে, একটা জগৎ তৈরি করতে হবে। ফেসবুকে যদি আপনি কোনো ইংলিশের কোনো ভোকাবুলারি পেজ দেখতে পান, আপনি যদি কোথাও কোনো গ্রামারের একটা রুলও দেখতে পান, সেইটা কিন্তু আপনাকে স্ক্রিনশট দিয়ে বা আপনাকে সেভ করে রাখতে হবে। অর্থাৎ ধ্যান জ্ঞানটা থাকবে যে আমি ল্যাঙ্গুয়েজটা শিখবো, আমি কথা বলবো। হুম হুম।
দেখলাম স্যার, হ্যাঁ হ্যাঁ এত হ্যাঁ, একদমই ঠিক। হ্যাঁ হ্যাঁ, আমি দেখাই দিব। আমি আগামী ক্লাসে, আমাকে ক্লাসের শুরুতে একজন স্মরণ করিয়ে দিবেন স্যার, পজিটিভ ভার্বটা দেখাবেন। হ্যাঁ, যদিও একবার দেখিয়েছি, আবারও দেখাবো, কারণ পজিটিভ ভার্বটা আমাদের প্রচুর কাজে লাগে। পজিটিভ ভার্বের অর্থ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আমরা সব কথা কিন্তু ডিরেক্টলি করতে পারি না, বলতে পারি না। যেমন যদি বলা হয় আমি ভাত খাই, এটা সবাই বলতে পারি, আই ইট রাইস। কিন্তু আপনি কাউকে জিজ্ঞাসা করে দেখবেন যে বলেন তো আমি শিশুটিকে ভাত খাওয়াই, বা আমি আমার বাচ্চাকে ভাত খাওয়াই। হ্যাঁ হ্যাঁ, এখন কিন্তু পজিটিভ ভার্বের দরকার হবে। যেমন দেখেন, হোসনে আরা আপা, আমি মনে করলাম আপনার ঢাকাতে নিজস্ব বাড়ি বা একটা ফ্ল্যাট রয়েছে, এবার বলছেন যে স্যার, গত সপ্তাহে বা গত মাসে আমি আমার বাড়িটিতে বা আমি আমার রুমের ভিতরে রং করিয়েছি, মিস্ত্রিকে দিয়ে আমি আমার দেওয়ালে রং করিয়েছি। আপনি, হ্যাঁ, ইয়েস, এখানে পজিটিভ ভার্বের দরকার হয়। অর্থাৎ যখন সাবজেক্ট বা কর্তা যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে করায়, তখন এটাকে পজিটিভ ভার্ব বা বাংলায় প্রযোজক ক্রিয়া বলে। এখানে আমি একটা স্পষ্ট উদাহরণ দিতে পারি। যেমন দেখবেন, এই যে মুভিগুলা হয়, সিনেমা বা যে প্যাকেজ নাটকগুলা হয়, এইগুলো দেখবেন, এইটা যে পরিচালক, এই পরিচালক কিন্তু নিজে এখানে অভিনয় করে না। এ কিন্তু নায়ক নায়িকা বা অভিনেতা অভিনেত্রী ভাড়া করে, করে উনি কিন্তু ডিরেকশন দেয়, উনি কিন্তু কাজ করে না। তো পজিটিভ ভার্বটা সেরকম। যেমন মা শিশুকে চাঁদ দেখায়, মা কিন্তু নিজে নিজে দেখছে না, মা কি করছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। আমি আমার চুল কাটিয়েছি, আমি নিজে নিজে, আমি আমার চুল কাটিনি, আমি সেলুনে গিয়েছি, আমি বারবারকে দিয়ে আমার চুল কাটিয়েছি। অর্থাৎ নিজের কাজ, নিজের কাজগুলা বা সাবজেক্ট যখন কাজ নিজে না করে অন্যকে দিয়ে করায়, তখন তাকে পজিটিভ ভার্ব। যাই হোক, আমরা ওটা পরে যাব। তো আমরা এখন ক্যান নট বাট এবং কুড নট বাট এর একটা স্ট্রাকচার দেখলাম। এখন দেখেন, এখানে আরো কয়েকটা রয়েছে, আমরা এটা করব। আমি সেখানে না যেয়ে পারলাম না, আমি তার সাথে গল্প না করে পারলাম না, আমি বইটা না পড়ে পারলাম না। আচ্ছা, তার ভিতর আমি আজকে আরেকটা কথা বলি। আমাদের হাজিরা অত্যন্ত কম তো, ঈদের তো এখনো অনেক দেরি। ঈদের কি কোনো আমেজ শুরু হয়ে গিয়েছে নাকি? মানে এখানে আজকে মাছ, পর থেকে স্যার আপনি ছুটি দেন, ছুটি, আগে ছুটি হ্যাঁ দিয়ে হ্যাঁ, দেন। এইখানে ছুটির ব্যাপারটা আমি আরো কয়েকদিন পরে বলতাম। আজকে 25 তারিখ তো, ঈদ হচ্ছে সম্ভবত, আমি ক্যালেন্ডারে দেখলাম 7 তারিখে না 8 তারিখে ঈদ, তাই না? জি স্যার, 7 তারিখে সাত, মানে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো আপনারা সবাই মিলে একটা ডিসিশন দিবেন, আমি সেইভাবেই ছুটিটা দিব, ঠিক আছে? কারণ ঈদের আচ্ছা সময়, ঈদ তো বছরে বারবার আসে না, দুইটা ঈদ, তো আমরা ঈদের সময় অন্তত 3 4 দিন 5 দিন, যার যে কয়দিন লাগে, আমরা ছুটিটা নিব, ঠিক আছে? এটা সবাই মিলে আমরা একটা, হ্যাঁ সব, ইয়েস, আমরা ছুটি ক্লাসের শেষে এটা আলোচনা করব যে কোন দিন থেকে কোন দিন ছুটি দিলে ভালো হয়। এটা সবাই মিলে আমরা ডিসিশন নিব। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো দেখেন, তারপর আমরা আরো একটা রুল পড়বো, সেটা হচ্ছে আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। আপনি বাসায় এসে বলছেন যে আজকে প্রায় আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করছিল, হুম, আজকে প্রায় আমার মোবাইলটা হারিয়ে গিয়েছিল, লোকটি অক্সিলারি ভার্ব। লোকটি আজকে প্রায় মারা যাচ্ছিল, ট্রেনের নিচে কাটা পড়ে অল্পের জন্য বেঁচে গিয়েছে। এই ধরনের কথা কিন্তু আমাদের বলা লাগে প্রতিনিয়ত। বলা হচ্ছে প্রায় হয়েই গিয়েছিল, প্রায় হয়েই গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে হয়নি। এই ধরনের কথাগুলা আমরা সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব, তারপর অ্যাবাউট টু, তারপর বি অন প্লাস এক্সটেনশন। আবার একটু শুনি। যেমন আই ওয়াজ অ্যাবাউট টু ফল অ্যাসলিপ, FALL, ফল মানে হচ্ছে পড়ে যাওয়া, পতিত হওয়া, ঘুমিয়ে পড়া। গাছের থেকে ফল পড়া, এখানে ফল হবে ফল ডাউন, হ্যাঁ। তো এখানে ফল, ফল অ্যাসলিপ মানে হচ্ছে ঘুমিয়ে পড়া, ফল অ্যাসলিপ, স্লিপের সঙ্গে এ যোগ করা হয়েছে, এটাকে বলা হচ্ছে প্রিফিক্স, হ্যাঁ। আমি সাফিক্স প্রিফিক্সের একটা ক্লাস নেব, এটাকে বলা হচ্ছে প্রিফিক্স। যেমন বাংলায় উপসর্গ বলে না, যেমন যদি বলি ভাত, ভয়াকার ত, ভাত মানে হচ্ছে খাওয়ার ভাত, রাইস, কিন্তু এই ভাতের বাম পাশে আমি যদি একটা প্রো যোগ করে দেই, প্রো, এই প্রো শব্দটার কোনো অর্থ হয় না। কিন্তু ভাতের আগে যখন আমি প্রো যোগ করে দিব, প্রভাত, প্রভাত মানে হচ্ছে ভোরবেলা, ভোরবেলারও পরে সকালের শুরুতে প্রভাত, তাই না? তো দেখেন, এইগুলাকে বলা হয় উপসর্গ। নিশ্চয়ই আমাদের মনে আছে, আমরা 9 10-এর বাংলা ব্যাকরণ বইতে উপসর্গ, অনুসর্গ, সন্ধি, সমাস, ইয়েস, সন্ধি সমাস, হ্যাঁ, সন্ধি সমাস, কারক, এইগুলো আমরা পড়েছিলাম। তো বলা হচ্ছে আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু অ্যাসলিপ। এখানে ওয়াজ কেন হলো? কারণ এই যে পড়েছিলাম, পাস্ট টেন্স, এই জন্য এখানে ওয়াজের ব্যবহার করতে হবে।
আমি প্রায় পৌঁছে গিয়েছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু রিচ। আমি প্রায় তোমাকে ফোন করতে যাচ্ছিলাম, অর্থাৎ আপনি ফোনটা হাতে নিয়ে আপনার কোনো এক রিলেটিভের নাম্বারটাও ডায়াল করে এনেছেন, এই মুহূর্তে সে বাসায় এসে কলিং বেল দিল, আপনি দরজা খুলে তাকে বলছেন আমি প্রায় তোমাকে ফোন করতে যাচ্ছিলাম, তুমি এখনই না আসলে 2 সেকেন্ডের ভিতরে আমি তোমাকে ফোন করতাম। অর্থাৎ সাবজেক্ট আই, তারপর অক্সিলারি ভার্ব বসেছে ওয়াজ। এই যে বাক্যটা আমি একটু যদি দেখাই, বলা হচ্ছে যে আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম, আমি ইংরেজি হচ্ছে আই। তো প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব বসেছে ওয়াজ, তারপর বসেছে অ্যাবাউট টু, তারপর বসেছে হচ্ছে ভার্ব অন, ফল, এফ এল এল, ফল মানে পতিত হওয়া বা পড়া, হ্যাঁ ঘুম পড়া, ফল অ্যাসলিপ। অর্থাৎ এই ফলটা হচ্ছে ভার্বের ভিয়ন, অর্থাৎ স্ট্রাকচার মনে রাখবেন সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, তারপর অ্যাবাউট টু একসঙ্গে, তারপর ভার্বের ভিয়ন, তারপর এক্সটেনশন। যেমন আমি প্রায় পৌঁছে গিয়েছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু রিচ, আইটা হচ্ছে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব ওয়াজ, তারপর অ্যাবাউট টু, তারপর ভার্বের ভিয়ন ফর্ম হচ্ছে রিচ। হ্যাঁ, আমি তোমাকে ফোন করতে যাচ্ছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু কল ইউ। আমি তো মোবাইলটা প্রায় কিনেই ফেলেছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু বাই দ্য মোবাইল। এইভাবে বাক্যগুলো নিজে নিজে আরো অনেক তৈরি করা যায়। যেমন আমি প্রায় বাড়িটা তৈরি করে ফেলেছিলাম, লোকটি প্রায় মরমর হয়েছিল। তারপর সে প্রায় এ প্লাস, সে প্রায় এ প্লাস পেতে যাচ্ছিল, অল্পের জন্য পাইনি। এই ধরনের বাক্যগুলো আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অ্যাবাউট টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। দেখেন এইগুলা, এই যে কথাগুলো সেন্টেন্স গুলো দেখাচ্ছি, এইগুলো প্রতিনিয়ত আমাদের প্রয়োজন হয়, প্রতিনিয়ত আমাদের প্রয়োজন হয়। আমি না হেসে পারলাম না, আমি অনুষ্ঠানে না গিয়ে পারলাম না, আমি তার সাথে ঝগড়া না করে পারলাম না, এই বাক্যগুলো আমরা সাবজেক্ট প্লাস কুড নট বাট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এর আগে দেখেছি সাবজেক্ট প্লাস ক্যান নট বাট, এখন একটা দেখলাম সাবজেক্ট। ইয়েস। ঠিক ঠিক। টেন্সটা এই যে দেখেন বারবার বলছেন টেন্স, তাই না? তাহলে টেন্সটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, একেবারে সর্বাগ্রে শুরুতেই টেন্স ভালো করে জানতে হবে। হ্যাঁ, এটা পাবেন যখন সময় পাবেন তখন পাঠাবেন। আপনার গত ক্লাসগুলো আমি খুব মন দিয়ে শুনেছি, সবারটাই শুনি। আরেকটা ব্যাপার কি জানেন, এই যে যেভাবে করছেন এইভাবে করলে নিজের যে কখন আপনি কথা বলা শিখে যাবেন এটা নিজেও কল্পনা করতে পারবে না এইভাবে। হ্যাঁ, এটা এটা হচ্ছে ওই যে হারমোনিয়াম, ইয়েস, হারমোনিয়াম বাজি আমার ক্লাস যারা করে তারা উপকারটা ইনস্ট্যান্টলি বুঝতে পারে। হ্যাঁ, আস্তে আস্তে 2 মাস যখন হয়েছে ক্লাস করছেন বুঝতে পারবেন। লেগে থাকলে অবশ্যই ভালো কিছু হবে। যেমন ওই হারমোনিয়ামে স্বরলিপি শিখলে অটোমেটিকলি গান কখনই যে শেখা হয়ে যায় সেই গায়ক কিন্তু বুঝতেই পারে না। তো এই ল্যাঙ্গুয়েজের এই রুলগুলা, এই গ্রামার, আমাদের এই সিস্টেম, এইগুলো শিখলে আপনি অটোমেটিকলি ল্যাঙ্গুয়েজটায় কথা বলা শিখে যাবেন, একদিনে হয় না। অনেকে বলে কি, অনেকে বলে স্যার, ইয়েস শিখতেই হবে এবং আপনি পারবেন, আমার এটা দৃঢ় আশাবাদী আমি আপনাকে নিয়ে। বলা হচ্ছে যে টেন্স যদি না, না 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 কোনো, শোনেন, বয়সটা হচ্ছে আপা, বয়সটা হচ্ছে একটা সংখ্যা মাত্র। হুম, এইটা নজরুল ইসলামের আমরা যৌবনের গান পড়েছি, ওখানে উনি লিখেছেন যে বহু যুবককে দেখেছি যাদের যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি, আবার অনেক বৃদ্ধকে দেখেছি যাদের বার্ধক্যের নিচে যৌবনের তেজোদ্দীপ্ত যৌবন, তাই না? তো এইখানে বয়সটা হচ্ছে জাস্ট একটা সংখ্যা মাত্র। দেখেন আমি এইখানে একটা ভালো উদাহরণ দিতে পারি, আমেরিকার যিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অনেক বয়স, তাই না? তো এই বয়সেও কিন্তু মেন্টালিটিটা, মানসিকতা ঠিক রাখা অনেক কঠিন। জো বাইডেন, সে তো মাত্র 1 টার্ম রাজত্ব করেই এখন সে মানে অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে। এখন আর সে পারছে না। অর্থাৎ শরীরে যদি স্টামিনা থাকে, ক্যালোরি থাকে, তাহলে এখনো আপনার যে কথা বলার মানে তেজ বা যা রয়েছে, আপনি ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন ভালোভাবে, আপনি আপনার জব করতে পারবেন, এটা আমি আশাবাদী। আপনার সঙ্গে কথা বলে যে অবশ্যই দোয়া রইলো, মন থেকে দোয়া রইলো, পারবেন এটা। এবং ল্যাঙ্গুয়েজটা তো আহামরি কঠিন কোনো কিছু না। হ্যাঁ, এই যে পারতেই হবে অবশ্যই, এই যে দেখেন, অবশ্যই আপনি পারবেন। কেন পারবেন? কারণ আপনার এই যে মনের ভিতরে একটা টেন্ডেন্সি যে আমাকে পারতেই হবে, আমার সেকেন্ড কোনো অপশন নেই, এই যে একটা মনোবল, এইটাই আপনাকে পারাবে। এটা কিন্তু দেখেন, এখানে আমি একটা উদাহরণ দেই, মনে রাখবেন মাত্র 1 মিনিটে, খুব ভালো একটা এক্সাম্পল দিচ্ছি। সবাই শুনতে পাচ্ছেন? রুমা আপা, হুম,
তোমার তো স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তারপরে জুয়েল ভাইয়া, যারা জুয়েল শুনতে পারছেন? Yes, sir. আচ্ছা, Can I hear properly? ওকে, থ্যাংক ইউ। তো সবাই ক্লাসে একটু লেটে জয়েন করেছেন, ক্লাসটা করবেন, হ্যাঁ, আমার একটু নেটওয়ার্ক সমস্যা ছিল, সেটা আমি ঠিক করে ফেলেছি। তো এখন ব্যাপারটা হচ্ছে সবাই ক্লাস করবেন, শুরু থেকে অনেক কিছু, অনেকগুলো রুল শিখিয়েছি। আচ্ছা, যাই হোক, আমি আবারও এই রুলের ভিতরে আসি। তো তার আগে আপাকে আমি একটা উদাহরণ দিতে চাই যে মানুষের মনোবল বা মানুষের মানসিক যে মনের ভিতরে যদি কখনো কোনো চিন্তা একবার গ্রো করে, ঢুকে যায়, তাহলে সেটা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। দেখেন, একটা লোক, এটা কিন্তু একটা পরীক্ষিত সত্য, গবেষণাগারে দেখা গিয়েছে, একজনের ফাঁসির অর্ডার হয়েছে, পাশ্চাত্য দেশের একটা ঘটনা। তো যখন ফাঁসির অর্ডার হলো, তখন কিন্তু ওই স্বাভাবিকভাবে যেটা ফাঁসি দেওয়া হয়, রশিতে ঝুলিয়ে ফাঁসিটা কার্যকর করা হবে। কিন্তু তাকে কিছু গবেষক তার সেই লোকটাকে চেয়ে নিল, বলল যে এই লোকটার মৃত্যু ফাঁসিতেই কার্যকর, মানে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, কিন্তু ফাঁসিতে না, অন্যভাবে। তো তখন কিন্তু ওই জেলার বা জজ সাহেব তাকে সেটাই মঞ্জুর করলো। তো এটা গবেষণাগারে পরীক্ষা করার জন্য ওই লোকটাকে বলা হলো যে আগামীকাল বেলা 12টার সময় বা রাত 12টার সময় তোমার ফাঁসি দেওয়া হবে বা তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তো বলা হলো যে মৃত্যুদণ্ডটা ফাঁসির দড়িতে ঝুলিয়ে না, তাকে বিষাক্ত সাপের কামড়ে, বিষাক্ত সাপ তার পায়ে ছোবল দিবে, এবং যখন বিষটা শরীরে আস্তে আস্তে ঢুকে যাবে, সে মারা যাবে। এটা তাকে শুনিয়ে দেওয়া হলো কয়েক ঘন্টা আগে। তো ঠিক সেই যে কথা সেই কাজ, রুমের ভিতরে নেওয়া হলো, একটা চেয়ারের সঙ্গে বসে চেয়ারের সঙ্গে তার মানে বডিটা বেঁধে দেওয়া হলো। তারপর কি করা হলো, তার চোখ বেঁধে দেওয়া হলো। এইবার যারা গবেষক বা গবেষণা করবে, তারা কি করলো, মানে দেখতে চাইছে যে মানুষের বিশ্বাস, যদি কেউ কোনো জিনিস মনে প্রাণে বিশ্বাস করে, মেনে নেয়, তাহলে এইটা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। দেখেন, তারপর কি হলো, এবার ঠিক যখন সেই নির্দিষ্ট টাইম আসলো, তখন কিন্তু দুইটা শুজ, আমরা শুজ চিনি তো, একেবারে মানে ধারালো যে ইয়ে, দুইটা শুজ দিয়ে তার কিন্তু চোখ বাঁধা, ওই লোকটার দুইটা শুজ তার পায়ে একটা মানে খোঁচা মারা হলো। তখন ওই লোকটার তো চোখ বাঁধা, ও কিন্তু বুঝতে মানে মনে মনে ভেবে নিয়েছে, আর ওকে ওই যে বলা হয়েছে যে তোমাকে বিষাক্ত সাপের দংশনে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তো যখনই দুইটা শুজ ওর পায়ে, সূচের মানে মাথাটা ওর পায়ে বিঁধে দেওয়া হলো, ফুটে গেল, তখন সে বুঝতে পারলো যে হয়তো সাপে কামড় দিয়েছে, সেটা ধরে নিল। এবং একটু পরে সে কাঁপতে কাঁপতে আস্তে 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 সে কিন্তু হার্ট ফেল করে মারাই গেল। এইবার তাকে ডক্টরের চেম্বারে নিয়ে গবেষণা মানে তার বডি পরীক্ষা করে দেখলো যে সত্যিই কিন্তু ওর শরীরে বিষের উপস্থিতি পেয়েছে। সত্যিই কিন্তু ওর শরীরে মানে সামান্য পরিমাণে হলেও, সে তো, হ্যাঁ, ওই লোকটা বিশ্বাস করেছে যে আমাকে সাপে কামড়েছে। এই বিশ্বাস থেকেই কিন্তু ওর শরীরে বিষের জন্ম নিয়েছে। অর্থাৎ এক টুকরো বিশ্বাস, এই যে আপা বললেন যে আমাকে পারতেই হবে, এই বিশ্বাসটুকু, এই বিশ্বাসটুকু রয়েছে, যার কারণে আপনি শত ব্যস্ততার পরেও কিন্তু আমার হোমওয়ার্ক গুলো করে দিচ্ছেন। এবং আপনি যথেষ্ট ইংলিশটা নিয়ে পড়েন, আমি এটা বুঝতে পারি, কারণ আপনার হোমওয়ার্ক গুলো এখন অধিকাংশই কারেক্ট হচ্ছে। পড়াশুনো যারা না করে তাদের হোমওয়ার্ক একরকম হয়, আর যারা করে তাদেরটা একরকম হয়। তো আসলে এই যে কথাটা বললাম, বিশ্বাস, আমাদেরকে প্রথমে বিশ্বাস করতে হবে যে আমি এটা পারবো। কোনো মানুষ যদি দেখেন, পাখি দেখে বিশ্বাস এসেছিল মানুষের মনে যে পাখি যদি উড়তে পারে, মানুষও উড়তে পারবে। আজকে বিমানের পেটের ভিতরে বোয়িং যে বিমানগুলো রয়েছে, আমেরিকান কোম্পানি বোয়িং 747, 787, হ্যাঁ, 767, অর্থাৎ 7 সিরিজের বোয়িং যেগুলা বলা হয়, এইগুলা দেখবেন ড্রিম লাইনার বাংলাদেশেও রয়েছে। তো এই বোয়িং প্লেনের ভিতরে 200, 300, 400 যাত্রী, বা যেগুলো কার্গো বিমান, অনেক ওজন নিয়েও কিন্তু আকাশে উড়ে চলে যাচ্ছে। তো একটা সময় কিন্তু মানুষ, অরভিল রাইট এবং এই রাইট ভ্রাতৃত্বদয় বিমান আবিষ্কারের আগে, তারা আকাশের দিকে তাকিয়ে শুধু পাখি দেখতো আর চিন্তা করতো যে পাখি যদি উড়তে পারে, মানুষ কেন পারবে না। তো তাদের মনে কিন্তু প্রথমে একটা সূত্র এসেছিল, থিওরি, সে থিওরিটা হচ্ছে বিশ্বাস, যে আমরা চেষ্টা করবই। হুম। এডিসন যখন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করে, 999 বার সে ব্যর্থ হয়েছিল, 999, 900। এখন দেখবেন প্রত্যেকের ঘরে ঘরে, আগে একটা সময় কিন্তু লাল আলো হতো, সেই বাল্ব গুলা ছিল, এখন আর সেগুলা নাই, এখন সব এলইডি, এলসিডি আলো, সাদা, হুম, এলইডি লাইট। তো প্রযুক্তি দিন দিন উন্নত হচ্ছে। তো এর সবকিছুর মূলে হচ্ছে বিশ্বাস। আপনি বিশ্বাস করেন যে আমি পারবো, আপনি পারবেন। যারা অনেক বড় জব করে বা বিসিএস ক্যাডার হয়, অনেক সাধনা করতে হয়, অনেক মানে রাত দিন পরিশ্রম করতে হয়, পৃথিবীর সবকিছু বাদ দিয়ে ক্লোজ ডোর রিডিং করে
তারপর সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হয়। অর্থাৎ বলা হয়ে থাকে কাজটা কঠিন, কাজটি কঠিন কিন্তু অসম্ভব নয়। মনে রাখবেন এই শব্দটা। আপনার কাছে হয়তো ল্যাঙ্গুয়েজটা কঠিন মনে হচ্ছে, কিন্তু এটা অসম্ভব না। কারণ বাংলাদেশে বা পৃথিবীর বহু দেশে মানুষ কিন্তু ইংরেজি শিখে, এমনও স্টুডেন্ট বা এমনও টিচার রয়েছে সে ইংলিশে ফেল করতো, কিন্তু তার মনে এমন একটা ধারণা, এমন একটা মনোবল আসলো যে দেখি এই ল্যাঙ্গুয়েজটার ভিতরে কি আছে আমি দেখে ছাড়বো। পরবর্তীতে দেখা গেল সেই লোকটা এমন এক্সপার্ট হলো, সে এখন ইংলিশের একজন বড় টিচার। এমনও অনেক এক্সাম্পল দেওয়া যায় ভুরি ভুরি। অর্থাৎ এটা চেষ্টা করলে যে কেউ পারে। তো দেখেন আমরা পরের রুলটা দেখি। ফায়ার দেয়ার, যেখানে ডট 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 সেখানে, যেমন যেখানে গণতন্ত্র আছে সেখানে সুশাসন আছে। আমরা বর্তমানে প্রায় এই শব্দটা বলে থাকি যে আমাদের দেশে গণতন্ত্র। ইয়েস, হোয়ার দেয়ার ইজ ডেমোক্রেসি দেয়ার ইজ গুড গভর্নেন্স। গভর্নেন্স সুশাসন, হ্যাঁ, নাউন অ্যাবস্ট্রাক্ট, হ্যাঁ। হোয়ার দেয়ার ইজ ডেমোক্রেসি, যেখানে ডেমোক্রেসি গণতন্ত্র আছে, দেয়ার ইজ গুড গভর্নেন্স। হ্যাঁ, যেখানে মানুষ আছে। হুম। ইয়েস, যেখানে মানুষ আছে সেখানে সভ্যতা আছে, যেখানে বন্ধু আছে সেখানে সহযোগিতা আছে। আচ্ছা, এইগুলো আমরা একজন একটু পড়ে ফেলি, পড়লে তাহলে আমরা শুনতে পারবো। পড়েন। হুম। হ্যাঁ, পড়েন পড়েন। যেখানে গণতন্ত্র আছে সেখানে সুশাসন আছে। হুম। ডেমোক্রেসি দেয়ার ইজ গুড গভর্নেন্স। হুম। যেখানে মানুষ আছে সেখানে সভ্যতা আছে। হুম। হোয়ার দেয়ার আর পিপল দেয়ার ইজ সিভিলাইজেশন। হুম। যেখানে বন্ধু আছে সেখানে সহযোগিতা আছে। হুম। হোয়ার দেয়ার আর ফ্রেন্ডস দেয়ার ইজ কোঅপারেশন। হুম। কোঅপারেশন। হুম। যেখানে পানি আছে সেখানে জীবন আছে। হোয়ার দেয়ার ইজ ওয়াটার দেয়ার ইজ লাইফ। থ্যাংক ইউ। দেখেন, যেখানে পানি আছে সেখানে জীবন আছে, এইটার একটা উদাহরণ দেই। আমাদের গ্রামে বাড়ির পাশে একবার একটা পুকুর খনন করা হয়েছিল, মানে একটা ঠিক উঠানের মাঝখানে বা একটা ফাঁকা জায়গায়। তো পুকুর খনন করার পরে দেখা গেল কি আশেপাশে কিন্তু অন্য কোথাও কোনো জলাশয় নাই। এটা ছিল একটা মাঠের ভিতরে পুকুরটা। তো পুকুর খনন করে, এবার পুকুর খনন করলে তো এটাতে পানি ওঠে, মানে নিচের থেকে, পাতাল থেকে। তো হ্যাঁ, এটা পানি উঠলো, আস্তে আস্তে পানি ভরে গেল, ওখানে কিন্তু কোনো মাছ এখনো দেওয়া হলো না। তো কিছুদিন পরে দেখা গেল যে ওখানে বিভিন্ন প্রজাতির মাছ, বিশেষ করে টাকি মাছ, চেনেন আপনারা টাকি জাতীয় যে মাছটা? হ্যাঁ, এই মাছটা ওখানে চলে আসলো। তো ওখানে কিন্তু, ইয়েস, ভর্তাটা খুবই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। তো এই যে মাছটা কোথা থেকে আসলো, এইটা ওখানে পানি আছে, এই জন্য ওখানে জীবন চলে আসছে। যেখানে পানি আছে সেখানে জীবন আছে, যেখানে অক্সিজেন আছে সেখানে জীবন আছে। মঙ্গল গ্রহে মানুষ যাওয়ার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু মঙ্গল গ্রহে বসবাসের জন্য কখনোই মানুষ যেতে পারবে না, হয়তো গবেষণার জন্য গেলেও। কেননা মঙ্গল গ্রহে কিন্তু অক্সিজেন নেই, বায়ু নেই। অর্থাৎ যেখানে বাতাস নেই সেখানে কিন্তু মানুষ বাস করতে পারে না। তো হোয়ার দেয়ার ইজ ডেমোক্রেসি দেয়ার ইজ গুড গভর্নেন্স, হোয়ার দেয়ার আর পিপল দেয়ার ইজ সিভিলাইজেশন। যেখানে বন্ধু আছে সেখানে সহযোগিতা আছে। হোয়ার দেয়ার আর ফ্রেন্ডস দেয়ার ইজ কোঅপারেশন। এইভাবে কিন্তু এই বাক্যগুলো আমাদেরকে পড়তে হবে। তারপর দেখেন, খাতিরে অথবা অনুরোধে, যেমন আমি কম্পিউটার শেখার খাতিরে এখানে আসি, আমরা বলি না যে আমার স্বার্থের খাতিরে আমি তার সাথে কথা বলি। আমার সাঁতার শেখার খাতিরে সুইমিং পুলে আসি। আমার গান শেখার খাতিরে বা গান শেখার জন্য আমি হারমোনিয়াম ধরি। এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে করব? সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট, তারপর আমার মেইন যে জায়গা সেটা হচ্ছে ফর দ্য সেক অফ। ফর দ্য সেক অফ এটার অর্থ হচ্ছে খাতিরে বা কোনো কিছুর জন্য। ফর মানে হচ্ছে জন্য, ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন দেখেন, আমি কম্পিউটার শেখার খাতিরে এখানে আসি, আই কাম হেয়ার ফর দ্য সেক অফ লার্নিং কম্পিউটার। আমি আত্মীয়তার খাতিরে তোমার বাড়িতে বেড়াতে আসি, আই ভিজিট ইউর হোম ফর দ্য সেক অফ কিপিং কিনশিপ। কিনশিপ মানে হচ্ছে আত্মীয়তা। আমি সাঁতার শেখার খাতিরে সুইমিং পুলে আসি, আই কাম টু সুইমিং পুল ফর দ্য সেক অফ লার্নিং। করা আছে হুম হুম, আনমিউট, হ্যাঁ হ্যাঁ, একটু কথা আসছে। যেন স্যার আনমিউট করা আছে, প্লিজ একটু দেখবেন। অবশ্যই অবশ্যই। আমাদের আনমিউট করে দেন। আপনাকে আনমিউট করে, আপনি তো করেই দিয়েছেন। আচ্ছা, যাই হোক, তো আনমিউট করে রাখবেন, হ্যাঁ, যখন কথা বলবেন তখন আনমিউট করে নেবেন। ধন্যবাদ। আচ্ছা, তাহলে দেখেন, সবাই কিন্তু বিষয়টা আমরা ভালোভাবে আজকে এনজয় করছি, বুঝতে পারছি যে এই স্ট্রাকচার গুলো দিয়ে কিভাবে আমরা এই ধরনের বাক্যগুলা বলতে পারি। এবং
সঙ্গে সঙ্গে দেখেন নিচে আপনাদের জন্য করার জন্য এক্সারসাইজ রয়েছে, যেমন এই একটা রুল, সাবজেক্ট প্লাস কুড নট বাট প্লাস ভার্বের পর এক্সটেনশন, তাই না? অর্থাৎ আমি না হেসে পারলাম না, আমি কাজটি না করে পারলাম না, তার সাথে আমি ঝগড়া না করে পারলাম না, এইগুলার বাংলা থেকে ইংরেজি এখানে করে দিয়ে রেখেছি। কিন্তু এইগুলো আপনারা নিজেরা করবেন, হ্যাঁ? একটু মনে রাখবেন রুমা আপা, কাজগুলো একটু করে পাঠাবেন। আপনার তো যথেষ্ট সময় থাকে আমি হাতে জানি, একটু করবেন। এখানে হোসনে আর আপা অবশ্যই অবশ্যই একটু প্র্যাকটিস করবেন। অনেকেই পাঠায়, হ্যাঁ, শিলা আপাও পাঠায়, আপনি পাঠাবেন। আমি সেখানে না যেয়ে পারলাম না, আমি তার সাথে গল্প না করে পারলাম না, এগুলো একটু করবেন। এগুলো হোমওয়ার্ক থাকবে। আর দেখেন এই যে রুলটা শিখালাম, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট প্লাস ফর দ্য সেক অফ, এখান থেকেও আপনারা কয়েকটা বাক্য করবেন, যেমন হ্যাঁ হ্যাঁ দিব দিব, এটা পাঠিয়ে দিব, এখনই দিচ্ছি ক্লাস শেষে। না ক্লাস শেষেই দিয়ে দিব, না পাইলে আমাকে নক দিবেন, স্যার যা পড়িয়েছেন তা তো পেলাম না, আমি আবার দিব আবার দিব। হ্যাঁ, সব সময় কোনো সমস্যা হলে দ্বিধা করবেন না আমাকে, হ্যাঁ ইয়েস, কখনো সংকোচ বোধ করবেন না, যে কোনো সমস্যা আমাকে বলবেন, আমাকে হোয়াটসঅ্যাপে রেকর্ড করে পাঠাবেন অথবা লিখে পাঠাবেন। আমি সব সময় আমার হোয়াটসঅ্যাপ চেক করি মিনিটে মিনিটে, কোন স্টুডেন্ট কি পাঠাচ্ছে, আমি সঙ্গে সঙ্গে সেটা সমাধান দেওয়ার চেষ্টা করি। আচ্ছা দেখেন এখানে ডু অথবা উড ইউ মাইন্ড, এটা একবার আমরা দেখেছিলাম। তো আরো একটা রুল এখানে, কিছুক্ষণ অপেক্ষা করলে তোমার কি অসুবিধা আছে? কিছুক্ষণ অপেক্ষা করলে তোমার কি অসুবিধা আছে? এই বাক্যগুলো আমরা কিভাবে করব? ডু ইউ মাইন্ড ওয়েটিং ফর সাম টাইম, ডু ইউ মাইন্ড হোল্ডিং মাই ব্যাগ ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য আমার ব্যাগটি ধরলে তোমার অসুবিধা আছে? ইয়েস, ডু দিয়েও হতে পারে, উড দিয়েও হতে পারে। ডু ইউ মাইন্ড অথবা উড ইউ মাইন্ড হোল্ডিং মাই ব্যাগ ফর এ হোয়াইল, ফর এ হোয়াইল মানে হচ্ছে কিছু সময়ের জন্য। ইয়েস ইয়েস, ডু ডু ইউ মাইন্ড হোল্ডিং মাই ব্যাগ ফর এ হোয়াইল। তারপর একটা রয়েছে, তুমি কি আমার জন্য একটা সিট রাখবে? এখানে রুমা আপা এবং হোসনে আর আপা দুইজন বাসে উঠেছেন। তো আপনি বলছেন যে আপা আমি একটু বাইরে থেকে একটা পানি কিনে নিয়ে আসি, আপনি কি বা তুমি কি আমার জন্য একটা সিট ধরে রাখবে? তখন কি বলতে হবে? উড ইউ মাইন্ড, হ্যাঁ, উড ইউ মাইন্ড কিপিং এ সিট ফর মি। দেখেন এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে উডের ব্যবহারটা অনেক বিশাল। এটা হচ্ছে ভদ্রতার খাতিরে উড ব্যবহার করা হয়, উইলের পাস্ট টেন্স, ইয়েস উইলের পাস্ট ফর্ম হিসাবে উড ব্যবহার করা হয়। এইভাবে কিন্তু আমরা উড গুলা ব্যবহার করব, এটা মনে রাখবেন। অর্থাৎ উড ইউ মাইন্ড, এরপর কিপিং এ সিট ফর মি, তুমি কি আমার জন্য একটা সিট রাখবে? তুমি কি ভাত খাবে? তুমি কি সেখানে যাবে? অর্থাৎ ভদ্রতার খাতিরে আমরা উড ব্যবহার করব, হ্যাঁ। তো এখানে দেখেন কয়েকটা রুল এখানে রয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করলে তোমার কি অসুবিধা আছে? ইয়েস, উড ইউ মাইন্ড ওয়েটিং ফর সাম টাইম অথবা ডু ইউ মাইন্ড। এই ডুটা আজকে কে জানি একজন প্রশ্ন করেছিল, প্রশ্নটা প্রশ্নটা হ্যাঁ প্রশ্নটা ছিল ঠিক এইরকম যে এখানে ডু কেন আসলো, ডু ইউ মাইন্ড। ব্যাপারটা খুবই সহজ, এটা আগেও বলেছি আবারও একবার আলোচনা করি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো বাক্য, এই বাক্যকে যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন অক্সিলারি ভার্ব হিসাবে ডু আসে। অক্সিলারি ভার্ব, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। আর যখন বলবো আমি কি ভাত খাই, ডু আই ইট রাইস, এই ডুটার কিন্তু কোনো বাংলা অর্থ এখানে হয় না। তারপরও ডুটা দিতে হবে, কেন দিতে হবে? এই ইয়েস, হ্যাঁ, এই এই ডুটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, ডুটা হচ্ছে সাহায্য, ডু এর কিন্তু কোনো মিনিং হয় না, তারপরও ডুটা দিতে হবে, কারণ ডুকে বলা হচ্ছে অক্সিলারি ভার্ব। ডু ইউ মাইন্ড, ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাবে? তুমি কি ভাত খাবে না? ডোন্ট ইউ ইট রাইস। তো মনে রাখবেন এই ডুটা ব্যবহার করা হবে ডু এবং ডাজ 12টা টেন্সের ভিতরে, শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। আমার এখানে যারা ক্লাস করছেন, আমি চাই আপনারা সবাই টেন্সে অন্তত কিছু, অনেক কিছুই তো শেখাচ্ছি, তো কিছু শিখতে পারেন না না পারেন আমার কাছ থেকে টেন্সটা ভালোভাবে শিখে যান। দেখবেন আপনার ইংলিশের যে বেসমেন্ট, যে ভিত্তি, এই ভিত্তিটা খুব মজবুত হবে। 10তলা বিল্ডিং গড়তে গেলে আগে নিচতলা বা মাটির অনেক গভীর থেকে সেখানে মানে বিভিন্ন কলাম, ভীম, গ্রেড ভীম বা অনেক রকমের মানে কনস্ট্রাকশনের যে নিয়ম কানুন এইগুলোর মেনটেন করতে হয়, তা না হলে উপরে গিয়ে কিন্তু বিল্ডিং টিকবে না। একেবারে বাস্তব কথা এটা। তো আমাদেরও কিন্তু এই যে টেন্স দেখেন, আমরা অনেকেই, আমি একটা গবেষণা করে দেখেছি যারা আমাদের কাছে পড়তে আসে, ব্যাচে ভর্তি হয়, বেশিরভাগ হচ্ছে সার্ভিস হোল্ডার, অনেকে ব্যবসা বাণিজ্য করে, বিভিন্ন রকমের পেশায় আছি। তো আমি গবেষণা করে দেখলাম যে আমরা বেসিক জায়গাটাতেই দুর্বল, এবং এই বেসিকটা ভালো পাকাপোক্ত না করে আমরা অ্যাডভান্স লেভেলে চলে যেতে চাই। তো বেসিক না, হ্যাঁ বেসিক না শিখে
বেসিকেরও বেসিক শিখতে হবে, প্রি বেসিক শিখতে হবে। আমি যদি কাউকে বলি, বলেন তো লেটার বা বর্ণ কাকে বলে, ওয়ার্ড বা শব্দ কাকে বলে, সেন্টেন্স বা অনেকে বাক্য বলতে কাকে পারবে না বলে? তো, হ্যাঁ হ্যাঁ, অনেকে বলতে পারবে না স্যার। বলতে পারবে না, হ্যাঁ, কিন্তু এইগুলো বলতে না পারলে এগুলো আসলে স্পোকেন ইংলিশে কাজে লাগে না, কিন্তু তারপরে এগুলো শিখতে হবে, এগুলো জানা দরকার। জানতে হবে। আমি যদি আমার রুট না জানি, আমার বাবাকে, আমার মাকে, আমার দাদা দাদি, আমার নানা বর্ণ শব্দ নানি, আমি সঠিক যদি জানতে রুট হবে। না জানি, কেউ রাস্তায় আমাকে জিজ্ঞেস করলো তোমার মামার বাড়ির নানা এবং নানির নাম কি, আমি যদি এটা না জানি, তাহলে তো আমি তাদের সামনে লজ্জায় পড়ে যাব, তাই না? তো জি স্যার। এই যে দেখেন একেবারে গোড়ার যে কথাটা, অক্ষর, এখানে যদি দেখেন এই একটা ওয়ার্ড লিখেছি, একটা বাক্য, স্পোকেন রুল, SPOKEN, স্পোকেন, কতগুলা এখান এখানে বর্ণ বা শব্দ যুক্ত করেছি, SPOKEN। হুম, স্পোকেন, এস একটা লেটার বা বর্ণ, পি একটা লেটার, ও একটা লেটার। এখন এই লেটার বা বর্ণ কাকে বলে? ইয়েস, অনেকগুলো অনেকগুলো লেটার বা অক্ষর একত্রে মিলিত হয়ে একটা ওয়ার্ড বা শব্দ হয়েছে। তো এই যে, হ্যাঁ, তাহলে এই লেটার বা বর্ণ কাকে বলে? আমি তো উদাহরণ তো দিলাম যে অনেকগুলা লেটার বা বর্ণ একত্রে মিলিত হয়ে একটা শব্দ গঠন করে। অর্থাৎ বলতে হবে যে ভাষা লিখে প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে লেটার বা বর্ণ বলে। আমরা ভালোভাবে আমাদের স্মৃতির পাতায় শুনে রাখবো, লিখে রাখবো, যে ভাষা লিখে প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে লেটার বা বর্ণ বলে। হ্যাঁ, বর্ণ তাকে লেটার লেটার বা বলে। বর্ণ বলা হয়, মনে রাখবেন। তো এই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো যদি ভালোভাবে না জানি, তাহলে আমাদের মনের ভিতরে ভয়টা কখনো যাবে না। তো যাই হোক, দেখেন এখানে আমরা ডু ইউ মাইন্ড অথবা উড ইউ মাইন্ড দিয়ে এই বাক্যগুলো করব। এরপর আমরা আই উইল অথবা আই ওয়ন্ট লেট, যেমন আমি তোমাকে যেতে দিব, আমি তোমাকে ল্যাপটপটি ব্যবহার করতে দিব, আমি তোমাকে বইটি পড়তে দিব, আমি তোমাকে কাজটি করতে দিব, আমি তোমাকে আমার বাইকটি ব্যবহার করতে দিব। এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে করব? এই ধরনের বাক্যগুলো আমাদেরকে আই উইল অথবা আই ওন্ট, এখানে এরপরে লেট দিতে হবে, আই উইল লেট অথবা আই ওন্ট লেট। যদি নেগেটিভ হয় তখন আই ওন্ট লেট দিবেন, আর যদি অ্যাফার্মেটিভ হয় আই উইল লেট দিতে হবে। আই উইল লেট, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উইল অথবা ওন্ট, তারপর লেট, সাবজেক্ট প্লাস উইল লেট অথবা ওন্ট লেট, তারপর পার্সন বসাতে হবে, তারপর ভার্ব, তারপর এক্সটেনশন। যেমন আমরা একটা দেখি, আই উইল লেট ইউ গো। দেখেন এই বাক্যগুলা আপনি কারো কাছে জিজ্ঞাসা করবেন, পারবে না। আমি তোমাকে যেতে দিব, আমি তোমাকে খেতে দিব, আমি তোমাকে ল্যাপটপটি ব্যবহার করতে দিব। অর্থাৎ এখানে লেট মানে হচ্ছে অনুমতি দেওয়া, লেট, LET, আমি তোমাকে যাওয়ার অনুমতি দিব, অর্থাৎ আমি তোমাকে যেতে দিব। আই উইল লেট ইউ গো, কি হবে বলেন? আই উইল লেট ইউ গো। আমি তোমাকে ল্যাপটপটি ব্যবহার করতে দিব, আই উইল লেট ইউ ইউজ দ্য ল্যাপটপ। আমি তোমাকে ল্যাপটপ। আমার বাইকটি চালাতে দিব, আই উইল লেট ইউ রাইড মাই মোটর বাইক। রাইট বাই বাইসাইকেল। বাইসাইকেল বা মোটর বাইক বা প্রাইভেট কার। ইয়েস, অর্থাৎ এখানে যে যেটা থাকবে সেইটা ব্যবহার করতে হবে। অর্থাৎ সাবজেক্টের পরে উইল লেট অথবা ওন্ট লেট, তারপর পার্সন। এই যে আই উইল লেট ইউ, আই উইল লেট ইউ, আই বসেছে সাবজেক্ট, তারপর উইল লেট, তারপর সাবজেক্ট ইউ, তারপর গো। সাবজেক্ট প্লাস উইল লেট অথবা ওন্ট লেট, তারপর ভার্ব, তারপর এক্সটেনশন। এটা মনে রাখবেন। আমি তোমাকে বইটি পড়তে দিব, আই উইল লেট ইউ রিড দ্য বুক। কিছুটা কোয়াজিটিভ ভার্বের মতো একটা সেন্সেশন দেয়, সেন্স আসে এখানে। আমি তোমাকে বইটি পড়তে দিব, আমি তোমাকে কাজটি করতে দিব, আমি তোমাকে ল্যাপটপটি ব্যবহার করার অনুমতি দিব। এইগুলা উইল লেট ব্যবহার করতে হবে, উইল লেট, হ্যাঁ মনে রাখবো এইগুলো। তারপর রয়েছে যেমন, হ্যাঁ, ও, কথাটাতে আমি এখানে শুধু বলছি যে আপনার আই উইল লেট ইউ ইউজ দ্য বুক, আই উইল লেট ইউ রিড দ্য বুক, দিব কথাটাতে আসছে ইয়াটিয়া, মানে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তা বুঝছি বুঝতে লাগবে না। বুঝতে পেরেছেন, ঠিক থ্যাংক ইউ। আছে। দেখেন আমি হ্যাঁ। আরো একটু ব্যাখ্যা করি ব্যাপারটা এমন, যেমন আমরা অনেক সময় বাংলা বাক্যে যদি বে বি ব থাকে, আমরা জানি ফিউচার টেন্স হয়, যেমন বে বি ব, আমি স্কুলে যাব। হ্যাঁ, না আমি তারপরও সবার সবার উদ্দেশ্যে একটু বলি, 1 মিনিট মাত্র। অর্থাৎ বেবি ব, যেমন আমি ভাত খাবো, আই উইল ইট রাইস, সে স্কুলে যাবে, হি উইল গো টু স্কুল। এখানে বাংলা ক্রিয়ার শেষে বেবি ব রয়েছে, যার কারণে ইংলিশে শ্যাল উইল বসছে। কিন্তু বেবি ব থাকলেও, থাকা সত্ত্বেও
শ্যাল উইল না দিয়ে আরো একভাবে অনেক জায়গায় আমরা করতে পারি। যেমন আমি অবশ্যই, আমি আজ অবশ্যই ঢাকায় যাব, আমি আজ অবশ্যই ঢাকায় যাব। আই মাস্ট গো টু ঢাকা টুডে, আই মাস্ট গো টু ঢাকা টুডে। দেখেন এখানে কি ব্যবহার করেছি, মাস্ট ব্যবহার করেছি। আমি তো এখানে কোনো শ্যাল উইল দেয়নি, আমি তো এখানে কোনো শ্যাল উইল দেয়নি, কিন্তু আমার বাংলা বাক্যে কিন্তু বে ব্যবহার হয়েছে, আমি আজ অবশ্যই ঢাকায় যাব, আই মাস্ট গো টু ঢাকা টুডে। অর্থাৎ এখানে ইয়েস সম্ভাবনা, এবং সম্ভাবনা না, মাস্টটা হচ্ছে এখানে অবশ্যই, মানে করবই, হ্যাঁ করবই যখন বুঝাবে। এমন একটা স্ট্রাকচার আপনাদের দেখিয়েছিলাম, যেমন আমি মোবাইলটি কিনবই কিনবো, হ্যাঁ আমি মোবাইলটি কিনবই কিনবো, এখানে প্রথমে ভার্ব আনতে হবে, বাই দা মোবাইল আই মাস্ট, বাই দা মোবাইল আই মাস্ট। আমি ঢাকায় যাবই যাব, গো টু ঢাকা আই মাস্ট। আমি খাবারটি খাবই খাবো, ইট দা ফুড আই মাস্ট। এই ধরনের স্ট্রাকচার গুলো শিখে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কথা বলার ফাঁকে ফাঁকে এগুলা ব্যবহার করবেন, অল্প অল্প করে ব্যবহার করেন, দেখবেন একটা সময় ফ্লুয়েন্সি চলে আসছে। আপনি এই শব্দটা আগামীকাল সকালেই ব্যবহার করবেন। অফিসে গিয়েছেন, আপনার কলিগের ল্যাপটপটা খারাপ হয়ে গিয়েছে, বলছে যে আপা, আপনি তাকে বলছেন যে আমি তোমাকে যেতে দিব, আমি তোমাকে আমার ল্যাপটপটি ব্যবহার করতে দিব, আই উইল লেট ইউ ইউজ মাই ল্যাপটপ, আই উইল লেট ইউ। যেমন এই যে আমি তোমাকে যেতে দিব কথাটা আছে না, আই উইল লেট ইউ গো। হুম। লেটটা কি এখানে কোনো মতে কোনো জায়গায় কোনো কিছু থেকে ইয়ে প্রকাশ করে নাকি স্যার? হ্যাঁ লেটটা এখানে আমি বলেছিলাম, লেটটা হচ্ছে কিছুটা অনুমতি দেওয়া হয়। হ্যাঁ লেটটা হচ্ছে অনুমতি দেওয়া হয়, লেট, যেমন তাকে যেতে দাও, তাকে যেতে দাও, এখানে কিন্তু দেখেন লেটটা একটু ভিতরের দিকে রয়েছে, আই উইল লেট ইউ গো, আমি তোমাকে যেতে দিব। কিন্তু যদি ইম্পারেটিভ একটা সেন্টেন্স বলা হয়, তাকে যেতে দেওয়া হোক বা তাকে যেতে দাও, এর ইংলিশটা কি হবে বলেন তো, লেট হিম লেট গো, ইউ গো। লেট হিম গো। হ্যাঁ তাকে খেতে দাও, লোকটি খুব ক্ষুধার্ত, আপনি বলছেন যে আপনার বাড়ির কাজের লোককে বলছেন তাকে কিছু খেতে দাও, লেট হিম ইট সাম ফুড। হুম। ইটস আ গুড। আচ্ছা, তাকে যেতে না দেওয়া হোক বা তাকে খেতে না দেওয়া হোক বা তাকে পুরস্কারটি দেওয়া হোক, এই ধরনের ক্ষেত্রে লেট অথবা লেট নট ব্যবহার করা যায়। হ্যাঁ, অর্থাৎ মনে রাখবেন এই লেট হচ্ছে এখানে অনুমতি দেওয়া তাকে, আমি তোমাকে যেতে দিব অর্থাৎ যাওয়ার অনুমতি দিব, হ্যাঁ আমি তোমাকে বইটি পড়তে দিব, এগুলো হচ্ছে লেটের ব্যবহার। এরপর একটা দেখবেন স্কেয়ার্ড অফ, এটা দেখে আমরা অন্য জায়গায় চলে যাব টেন্স বাইসে। স্কেয়ার্ড অফ মানে হচ্ছে ভয় পাওয়া। যেমন আমি ইংরেজি বলতে ভয় পাই, অর্থাৎ সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব আই অ্যাম, আমি ইংরেজি বলতে ভয় পাই, বাক্যটা কোন টেন্সে আছে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, আমি ইংরেজি বলতে ভয় পাই। হ্যাঁ আই অ্যাম স্কেয়ার্ড অফ, আই অ্যাম, ইয়েস আই অ্যাম স্কেয়ার্ড অফ স্পিকিং ইংলিশ। হ্যাঁ আমি সাইকেল চালাতে ভয় পাই, আম স্কেয়ার্ড অফ রাইডিং আ বাইসাইকেল। রুমা ইনজেকশন নিতে ভয় পায়, রুমা ইজ স্কেয়ার্ড অফ টেকিং ইনজেকশন। হুম। সে, না এখানে মোটেই নাই, বাক্যটা কিন্তু ঠিক লেখা হয় না, এটা আজকেই আমি কেটে দিব। রুমা আপা ইনজেকশন নিতে ভয় পায় না, আসলে ব্লাড দেন। অবশ্যই আমি একবার দিচ্ছি স্যার, আরো 2বার দিব ধন্যবাদ ইনশাল্লাহ। ধন্যবাদ, আপনাকে স্যালুট জানাই, আসলে দেখেন। আমি রেড ক্রিশ্চিয়ান করতাম তো সেই থেকে অভ্যাস, আমি চেনা লাগে না, আমি জানলেই হয় আমি চলে যাই। মাঝখানে একটু কথা বলি। বলেন। আমি তোমার আমার হাজবেন্ডের তোমার কথা বলেছি, সে কানাডায় থাকে, ওকে আমি পরিচয় করাই দিয়ে তো আমি বললাম, কেন? তো আমি বলেছি এমনি, আমি বলছি, কেন এমনি কি বলো? তো আসলে সে তো ইয়ারের ইয়া করে তো, বলে এজেন্ট এজেন্ট তো আছে, সেই জন্য ওর সাথে কথা বলতে চাই। না রুমা আপা আমি অনেক সমস্যা নেই তো। অনেক প্রতিভার অধিকারী, রুমা আপা সে অনেক কিছু পারে, এবং যে ভালো তাকে ভালো বলতে হবে। বলছে এটা আমি বলছি, প্লাস হোসনে আপার হাজবেন্ডও বলছে যে তার সঙ্গে আমাকে কথা বলাই দিও, ঠিক আছে, আমরা এখানে সবাই ফ্রেন্ড তো। কমপ্লিমেন্ট স্যার। ওকে থ্যাংক ইউ। তো আমরা ক্লাস শেষে, হ্যাঁ, হুম হুম, ক্লাস শেষে আরো কথা বলি, যাই হোক। তো এখানে হচ্ছে স্কেয়ার্ড অফ, এটা হচ্ছে আমার কিওয়ার্ড, হ্যাঁ এটা হচ্ছে হেড ওয়ার্ড। স্কেয়ার্ড অফ অর্থ হচ্ছে ভয় পাওয়া, আমি ইংরেজি বলতে ভয় পাই। এই কথাটা কিন্তু প্রায় আমাকে বলে যে স্যার আমি ইংরেজি বলতে ভয় পাই, এটার ইংলিশে ট্রান্সলেশনটা কি হবে, সাবজেক্ট I প্লাস am অক্সিলারি ভার্ব। English. আই স্কেয়ার্ড অফ দিলে হবে না, এখানে অক্সিলারি ভার্ব দিতে হবে সাবজেক্টের পরে, আম স্কেয়ার্ড অফ, হ্যাঁ আম স্কেয়ার্ড অফ
স্পিকিং ইংলিশ, এখানে ভার্বের পর স্কেয়ার্ড অফ, এই অফের পরে ভার্বের পর আইএনজি যুক্ত করতে হবে। আম স্কেয়ার্ড অফ লার্নিং, সরি, স্পিকিং ইংলিশ। আমি বাইসাইকেল চালাতে ভয় পাই। আম স্কেয়ার্ড অফ, দেখেন আই অ্যাম, এটাকে আম স্কেয়ার্ড অফ রাইডিং আ বাইসাইকেল, রাইডের সাথে আইএনজি যোগ করতে হবে, রাইডিং। রুমা ইনজেকশন নাই, বাক্যটা বলা যাবে না, রুমা আপা সত্যি ইনজেকশন নিতে ভয় পায় না, সে নদীতে সাঁতার কাটতে ভয় পায়। হি ইজ স্কেয়ার্ড অফ সুইমিং ইন দ্য রিভার। আপা বলেন। ও, ওখানে নদী আছে, নাম নাই, আচ্ছা নাম যাদের নাম নাই ধন্যবাদ। আচ্ছা, তো দেখেন এখানে আমরা yes, এই স্ট্রাকচার দিয়েছি, এই সুইমিং হুম, এই এই স্ট্রাকচার দিয়ে এখানে 4টা বাক্য দিয়েছি, 5টা, আরো 5টা আপনারা করবেন। হ্যাঁ, সে ফুটবল খেলতে ভয় পায়, সে নদীতে সাঁতার কাটতে ভয় পায়, সে ট্রেনে উঠতে ভয় পায়, সে প্লেনে, হ্যাঁ, ফুটবল। ফুটবল। আচ্ছা, এইগুলা নিজেরা করবেন, করে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আচ্ছা, আরো রয়েছে দেখেন, পাঠাবো। ইন্টেন্ড টু, হ্যাঁ, কোনো কিছু করার ইচ্ছা বা মনস্থ করা, ইন্টেন্ড টু প্লাস সাবজেক্ট প্লাস ইন্টেন্ড টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। অর্থাৎ আমার ইংরেজি শেখার ইচ্ছা আছে, আই ইন্টেন্ড টু লার্ন ইংলিশ, আমার লার্ন ইংরেজি ইংলিশ। শেখার ইচ্ছা আছে। আমার মোটর সাইকেল কেনার ইচ্ছা আছে, রাকিবের নামাজ পড়ার ইচ্ছা আছে। এগুলো আমি বলবো না, এগুলো আপনারা নিজেরা করবেন। হুম, ইয়েস, বাইসাইকেল। হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু আর আইএনজি যোগ করা লাগবে না, ভার্বের বেস ফর্মটা বসাবেন। দেখেন আমি এখানে একটা রুল আপনাদের, ইন্টেনশনাল হয়, তাই না? ইয়েস, অবশ্যই অবশ্যই, এখানে ডেরিভেশন অফ ওয়ার্ডস বলে। তো এই যে জায়গাটা, হ্যাঁ, এইটা নিয়ে আমি 1 মিনিট একটু কথা বলি। এইখানে দেখেন আমি লিখেছি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, তারপর স্কেয়ার্ড অফ একসঙ্গে, তারপর ভার্বের পর আইএনজি, তারপর অবজেক্ট। এখানে কি বলেছি, ভার্ব প্লাস আইএনজি, ভালো করে লক্ষ্য করুন আমি কোন জায়গায় কথাটা বলতে চাচ্ছি। এখানে লিখেছি ভার্বের পর আইএনজি ফর্ম, হ্যাঁ, আর নিচে এখানে বললাম এই স্ট্রাকচারটিতে হচ্ছে সাবজেক্ট প্লাস ইন্টেন্ড টু প্লাস ভার্বের অন ফর্ম প্লাস অবজেক্ট। এখানে মস্ত বড় একটা শিক্ষণীয় বিষয় আছে। শিক্ষাটা কি, এখানে লিখছি যে ভার্বের পর আইএনজি, এখানে লিখলাম ভার্বের পর মানে ভার্বের ভি অন ফর্ম বেস ফর্ম। অর্থাৎ দেখেন পরিবর্তন তেমন কোনো কিছুই হয় না, রুলটা সবই ঠিক থাকে, শুধু আমাদের একটু গঠন পরিবর্তন করতে হয়, একটু ভিতরের চেহারা পরিবর্তন করতে হয়। যেমন যদি আমি এখানে, হ্যাঁ, এখানে একটু লিখি, দেখেন লিখলাম আই ই এ টি, আই ইট, কি লিখেছি, আই ইট, সবাই ভালোভাবে লক্ষ্য করবেন। তো আই ইট এইটা আমি লিখলাম, এটা কোন টেন্সে লিখেছি বলেন তো, নিশ্চয়ই প্রেজেন্ট টেন্সে লিখেছি, আই ইট। সবাই ভালোভাবে খেয়াল করেন, দেখেন এইটাকে যদি বলা হয়, হ্যাঁ, এইটাকে যদি বলা হয় আমি খেয়েছিলাম, তখন আমার সাবজেক্ট কিন্তু ঠিক থাকবে, আইটা আই এর জায়গায় থেকে যাবে, শুধু পরিবর্তন হবে এ টি ই, আই এট। এখানে আপনি ভার্বের টু ফর্ম, হ্যাঁ। আচ্ছা, এইটা আমার এই রুলটা ঠিক থাকবে, এখানে রুলটা কি, এই যে দ্বিতীয় যে এটা কিন্তু একটা বাক্য হয়েছে, যদিও এখানে অবজেক্ট নাই, এটা কিন্তু অলরেডি একটা সেন্টেন্স, আই ইট আমি খাই, আই এট আমি খেয়েছিলাম। তো এই যে দুইটা জিনিস নিয়ে একটা বাক্য গঠন করেছি, সাবজেক্ট এবং ভার্ব। এইখানে রুলটা কি ঠিক থাকবে, রুলটা থাকবে সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু। আমার নিয়মটা খুবই ছোট, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু, এই নিয়ম ঠিক রেখে আমি সাবজেক্টও পরিবর্তন করতে পারি, ভার্বে পরিবর্তন করতে, আই এর জায়গায় নিয়ে আসলাম হি, আই এর জায়গায় কি নিয়ে আসলাম বলেন, হি। এইবার হি এট না দিয়ে, হি এট না দিয়ে আপনি এখানে রাইটটাকে ব্যবহার করতে পারেন, রাইট, রাইট মানে হচ্ছে লেখা, এইখান থেকে ভি টু লিখলাম রোড, ডাব্লিউ আর ও টি ই, দেখছেন। তাহলে আমার প্রথম রুলটা ছিল আই ইট, আমি খাই প্রেজেন্ট টেন্স, পরেরটা হলো আই এট আমি খেয়েছিলাম, এই আই এট এর আদলে আরেকটা বাক্য করলাম হি রোড। দেখেন আমি একটা মূল কথাটা, সে লিখেছিল, ইয়েস, মূল কথাটা আমি এখনো বলে পারিনি, মূল কথাটা হচ্ছে হি রোড, এখানে আমি আরো একটু পরিবর্তন করে দিই, টি এইচ ই ওয়াই, দে। আচ্ছা, দে তারা ধরেছিল, দে কট, কট সি এ ইউ, আচ্ছা দে, হ্যাঁ, একটা সহজ ইয়ে দিই, দে প্লেড, পি এল এ ওয়াই ই ডি, প্লেড। তাহলে প্রথমে সাবজেক্ট ছিল হি, পরের প্রথমে সাবজেক্ট ছিল আই, পরেরটায় আই,
পরে এসেছে হি, পরে এসেছে দে। আমার রুল কিন্তু ঠিক আছে, আমি পাস্ট টেন্সের 3টা বাক্য লিখেছি। আই এট, আমি খেয়েছিলাম। হি রোট, সে লিখেছিল। দে প্লেড, সে খেলেছিল। দেখেন কিভাবে শুধুমাত্র কিছু সাবজেক্ট আর কিছু ভার্ব জানলে ইংলিশে কথা বলা যায়। কিছু সাবজেক্ট আর কিছু ভার্ব। এই যে সাবজেক্ট কি, আই, উই, হি, সি, দে, ইট, কারণ নাম, পৃথিবীতে যে কোনো নাম সাবজেক্ট হইতে পারে। করিম, রহিম, মিনা, রিনা, দু চোখে যা দেখা যায়, তাই না? ইটও হইতে পারে সাবজেক্ট। এরপর এই সাবজেক্ট যদি আপনি 20, 30, 40, 50টা সাবজেক্ট মুখস্থ করেন, আর এই যে ভার্ব ফর্মের যে শীট গুলো আপনাদেরকে আমি দিয়েছি এত যাবত, এখানে নাই, অন্য একটা ইসে আছে। তো এই ভার্ব ফর্ম V1, V2, V3, V4, V5, এইগুলা যদি আমরা 4 থেকে 500 ভার্ব ফর্ম মুখস্থ করি আর সাবজেক্ট মুখস্থ থাকে, আপনি অটোমেটিকলি বাক্য করতে পারবেন। আপনার অন্য কোথাও যাওয়া লাগে না, শুধু সাবজেক্ট আর ভার্ব। আমরা টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, যদি বলা হয় সে দেখেছিল, সে ইংরেজি কি হি, দেখা ইংরেজি সি, এর পাস্ট ফর্ম কি হবে স। যদি বলা হয়, যদি বলা হয় সে দেখেছে বা দেখিয়ে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সে দেখিয়ে আছে। কি দেখেছে, আমি কোনো অবজেক্ট দিব না, তখন কি হবে, সে দেখেছে, কি হবে, হি হ্যাজ সিন। থ্যাংক ইউ। দেখছেন, তাহলে টেন্সটা কিন্তু আপনারা শিখে গেছেন। যদি বলা হয় সে একটা, ইয়েস থ্যাংক ইউ, আমার জন্য ভালো লাগলো। আচ্ছা, সে একটা পাখি দেখেছে, তখন কি হবে? He saw a bird. নাই, দেখেন আমি কি বললাম, খুব Bird. খুব কষ্ট পেলাম। রুমা আপা এত বড় ভুল করলে হয় না। আমি বললাম সে একটা পাখি দেখেছে, অর্থাৎ হি হ্যাজ সিন আ বার্ড। Oh, হি হ্যাজ, হ্যাঁ, অর্থাৎ oh, বাক্যটা দেখেছে। দেখেছে। Oh, হ্যাঁ, আমি যদি, আপনি যেটা বলেছেন এটার অর্থ হতো সে দেখেছিল, হি স এ বার্ড। জি 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 হি স এ বার্ড, জি। অর্থাৎ সবসময় আমি স্যার এইখানে, দেখেছে স্যার, ওইটাই তো বুঝতে পারছি স্যার। হ্যাঁ বুঝতে, হ্যাঁ ওই জায়গাটা বুঝতে হবে। যেমন আমি যদি একটা কথা বলি, সেটা হচ্ছে কিভাবে দ্রুত টেন্স, এই যে আপা হঠাৎ আমার কথাটা শুনেই ভুল বলে ফেললো যে হি স, এটা কেন হলো, কারণ উনি ভার্ব বা ক্রিয়াটা খেয়াল করে নাই। বাংলা বাক্যে আমি যদি একটা বাক্য বলি, যেমন এই বাক্যটা আমরা একটু দেখি। এখানে বাক্যটা লিখেছি কি, আমি তোমাকে বইটি পড়তে দিব। যারা আমার এখানে নিউ লার্নার, আমরা টেন্সটা বুঝি না বা আমরা খুবই নতুন, আমরা এইখানে একটা থিওরি অবলম্বন করবো, একটা সূত্র। সূত্রটা কি, আমি আপনাকে, যারা নতুন শিখতে আসে কিভাবে শিখাই দেখেন, আমি তোমাকে বইটি পড়তে দিব। আপনি, আপনাকে বললাম এটা কোন টেন্সে আছে বাক্যটা বলেন তো। তো আপনি বুঝতে পারতেছেন না, অনেকেই কিন্তু যারা নতুন আমরা শিখতে আসি, অনেকেই রয়েছে অনেকদিন আমরা চাকরি করি, কিন্তু আমরা টেন্সটা সেই কবে পড়েছেন স্টুডেন্ট লাইফে, আর পড়েননি, মনে নাই। তো এইখানে একটা অত্যন্ত সহজ সূত্র হবে। ও, সহজ সূত্রটা, ইয়েস, সহজ সূত্রটা, আপনি এখান থেকে মনের ভিতরে থেকে এই ওয়ার্ড গুলা টোটালি আপনি বাদ দিয়ে দেন। মনে করেন এইগুলা আপনার সামনে নাই, এইগুলা আপনার সামনে নাই। আমি তোমাকে বইটি পড়তে ড্যাশ, এসব বাদ। একটা মাত্র শব্দ থাকলো দিব। এখন আমি আপনাদেরকে শিখিয়েছিলাম বে, বি, ব। বে, বেবি বো বি, বা। ব, বে, বেন, হ্যাঁ, আপনা আপনি করে বলে বেন। যেমন আমি ভাত খাবো, এই দেখেন ব চলে আসছে বা বয়কার চলে আসছে। তো বেবি ব থাকলে এটা ফিউচার টেন্স হয়। এইবার ফিউচার টেন্স আবার ওখানে ভাগ থাকে, যেমন হতে থাকবে, চলতে থাকবে, করতে থাকবে বা করতে থাকবেন, এমন বুঝালে তখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। ইয়েস, পারফেক্ট আছে। যেমন আমি ভাত খাইয়া থাকবো, অর্থাৎ ইয়া থাকবো, ইয়া থাকবে। অর্থাৎ যদি কোনো বাংলা বাক্য সামনে দিয়ে বলা হয় যে বলেন তো বাক্যটা কোন প্রকার টেন্স, আপনি এই বাক্যের সব ওয়ার্ড গুলো ঝেড়ে ফেলে দিবেন, শুধু ক্রিয়াটা রাখবেন, ভার্বটা। এখানে ক্রিয়া কি, দিব। আমি কি ক্রিয়া না, এটা এখানে সাবজেক্ট বা প্রোনাউন। তোমাকে কি, এটাও বাদ। বইটি কি, নাউন। পড়তে কি, এটাও বাদ। তো পড়তে দিব আমরা এটাও যদি ধরি বা দিব, তাহলে বোঝা যাচ্ছে নিশ্চয়ই ভবিষ্যৎকাল। ভবিষ্যৎ ইংরেজি ফিউচার। এইবার আপনি দেখবেন যে ফিউচারের কোনটা পড়ে, ফিউচার ইনডেফিনিট না কন্টিনিউয়াস না পারফেক্ট না পারফেক্ট কন্টিনিউয়াস। 1 সেকেন্ডের ভিতরে এই কাজটা করা যায়, মাইক্রো সেকেন্ডের ভিতরেও করা যায়। যাদের এটা অভ্যাস হয়ে গিয়েছে তারা পারবে। তো রুমা আপা হঠাৎ করে বললো যে হি স, তাই না? এটা হচ্ছে উনি বুঝতে পারে না। এটা বুঝলে কিন্তু, এটা ধরতে হবে ব্রেনের ভিতর, সঙ্গে সঙ্গে ক্যাচ করতে হবে। তো যাই হোক, আমি যে জায়গাটাতে ছিলাম দেখেন, এখানে সাবজেক্ট এবং ভার্ব মুখস্থ করলেই, মানে কমাতে কমাতে এত কমে আনছি যে এর থেকে আর কমানো যায় না। সাবজেক্ট মুখস্থ করবেন, ভার্ব মুখস্থ করবেন, ব্যাস হয়ে গেল। আর বাদ বাকি টেকনিক তো আমরা শিখেই যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা ইন্টেন্ট টু এর রুল একটা দেখলাম। আজকে আমরা ক্লাসটা অলরেডি অনেক সময় পার করে এসেছি, এখন আমরা হোমওয়ার্কে চলে এসে, আজকে ডে কত ছিল, এখানে ট্রান্সলেশন কত ছিল, মনে আছে কারো নাকি অন্য কোনো ট্রান্সলেশন? হ্যাঁ, 7, হ্যাঁ 7 থেকে শুরু করি, 7, 8, 9, দেখি কে কি রয়েছেন।
ফাইভ, হ্যাঁ 5 7 8 এগুলো আপনারা করবেন, অনেকেই অলরেডি করে আমার হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে, আমি দেখছি, খুবই ভালো। অনেক ব্যস্ততা আপনাদের, যারা জব করেন, অনেক বড় বড় দায়িত্বে থাকেন, তারপরেও হোয়াটসঅ্যাপে অনেকে পাঠায়, এগুলো পাঠাবেন। আচ্ছা, তারা কি পরীক্ষায় পাশ করেছে? এটা আমরা এলোমেলো ভাবে বলবো না, সিরিয়ালি বলি। ক্লাসে কে কে রয়েছে আমি একটু দেখি। প্রথমে আপা রয়েছেন, হোসনে আপা, আপনি তিনটা বলেন এখান থেকে, 1 2 3। তারা কি পরীক্ষায় পাশ করেছে? আমি পাঁচ তারা কি ঘন্টা ধরে পড়ছি। কি কি থেকে বলুন না স্যার, ইয়া করে নি, অ্যাফার্মেটিভ করে নিব হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি সেটা চাচ্ছিলাম। এবং দুইটা কাজ আচ্ছা স্যার, করবেন, প্রথমত বলবেন। পরীক্ষায় পাস করেছে, হুম দে হ্যাভ পাস দ্য এক্সাম। হুম তারা কি তারপরে তারা পরীক্ষায় পাস করে নাই, হুম দে হ্যাভ নট পাস দ্য এক্সাম। হুম তারা কি পরীক্ষায় পাস করেছে? হ্যাভ হুম হ্যাভ দে পাস দ্য এক্সাম? তারা ইয়েস, কি হ্যাভ দে পরীক্ষায় পাস পাস দ্য করেনি? এক্সাম। তারপর। স্যার, হুম হ্যাভেন দা পাস দ্য এক্সাম? হুম তাকে পরীক্ষা পাস করেনি। হুম আর তারপরে স্যার, আমি 5 ঘন্টা ধরে পড়ছি, হুম আই হ্যাভ বিন রিডিং ফর 5 আওয়ার্স। হুম আমি 5 ঘন্টা ধরে পড়ছি না, আই হ্যাভ নট বিন রিডিং ফর 5 আওয়ার্স। হুম আমি আমি কি 5 ঘন্টা ধরে পড়ছি? হুম হ্যাভ আই বিন রিডিং ফর 5 আওয়ার্স? ফাইভ আমি কি আওয়ার্স 5 ঘন্টা পড়ছি না? হুম হ্যাভেন্ট আই রিডিং ফর 5 আওয়ার্স? হুম তারপরে স্যার, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, হুম ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 আওয়ার্স। থ্যাংক ইউ। সকাল থেকে বৃষ্টি হচ্ছে না, ইট হ্যাজ নট বিন রেইনিং ফর 3 আওয়ার্স। সকাল থেকে কি বৃষ্টি হচ্ছে? হ্যাজ ইট বিন রেইনিং ফর 3 আওয়ার্স? থ্যাংক ইউ। ঘন্টা ইয়াপা, ঘন্টা দেওয়া নাই, সকাল সকাল থেকে সকাল বৃষ্টি থেকে, হচ্ছে। সিন্স মর্নিং, হ্যাঁ, সিন্স মর্নিং বলবেন না। যাই হোক, এটা স্লিপ অফ দ্য টাং, স্লিপ অফ দ্য টাং, জানা জিনিসও ভুল হয়ে যায়, যাই হোক। হ্যাঁ 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 হ্যাঁ, না আপনি এটা জানেন, কিন্তু এমনি মাঝে মাঝে ভুল হয়, স্বাভাবিক। আচ্ছা, এরপর। সকাল থেকে হুম হুম রেইনিং সিন্স মর্নিং। হুম সকাল থেকে সিন্স মর্নিং। সিন্স সকাল থেকে কি মর্নিং। বৃষ্টি হচ্ছে না? হ্যাজন্ট বিন রেইনিং সিন্স মর্নিং। থ্যাংক ইউ। সবগুলাই ভালো হয়েছে, হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, 4 নম্বর থেকে রুমা আপা বলবেন, ঠিক আপা যেভাবে বলেছে এইভাবে চারটাই বলতে হবে, হ্যাঁ। এরপরে আমরা মডেল ব্যবহার করে একটু বলার চেষ্টা করব। তো বলেন। স্যার, 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন টেন্সটাও বলবেন রেইনিং আপা, ফর প্লিজ, থ্রি সঙ্গে আওয়ার্স সঙ্গে সঙ্গে টেন্সটাও একটু বলবেন, কোন টেন্সে আছে বাক্যটা। ও, এইটা হচ্ছে উম বৃষ্টি হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্যার। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে সময় উল্লেখ রয়েছে। কন্টিনিউয়াস, প্রেজেন্ট চলমান পারফেক্ট, আছে। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিভাবে চিনবো দেখেন, আমি একটু বলি। হ্যাঁ, কিভাবে চিনবো? হুম, অর্থাৎ যদি বলা হয়, সময় সময় আছে। একদমই ঠিক, ওইটা মনে রাখবেন, সময় থাকলে সেইটা কিন্তু পারফেক্ট হয়ে যায়, পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন ছেলেটি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছে, সে 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছিল, 2 ঘন্টা ধরে বৃষ্টি হতে থাকবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর একটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এইটা যেটা সকাল থেকে বৃষ্টি হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো বলেন। হুম তারপর সে 7 দিন ধরে জ্বরে ভুগছে, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 ডেজ। হুম তারপর হচ্ছে সে শনিবার থেকে স্কুলে যাচ্ছে না, হুম হি হ্যাজ নট গোয়িং টু স্কুল ফ্রম না সিন্স সানডে, না স্যাটারডে। হুম বুঝছে স্যার? অবশ্যই। স্যার, এটা হ্যাজ নট বিন হবে না হ্যাঁ, স্যার? এটা আমি একটু এখন বলি। কিন্তু দিতে পারো। হ্যাঁ হ্যাঁ, আপা এটা আরেকবার একটু রিপিট করেন। সে 7 দিন ধরে জ্বরে ভুগছে, অর্থাৎ হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 ডেজ, এই যে ধরে, হ্যাঁ। আচ্ছা, সে 7 দিন ধরে জ্বরে ভুগছে না, হি হ্যাজ নট বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 ডেজ। সে কি 7 দিন ধরে জ্বরে ভুগছে? হ্যাজ হি বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 ডেজ? সে কি 7 দিন ধরে জ্বরে ভুগছে না? হ্যাজ হি নট বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 ডেজ। অর্থাৎ এটা খুব ইজিলি বলে যাবেন, মিলে যাবে। অর্থাৎ ওই হ্যাজ এর পরে। দেখে ইয়েস, হ্যাঁ, এইটা আমি আরেকটু বলি। এইটা দুইটা কথা রয়েছে, দুই জায়গায় দুই ভাবে বলা যায় কথাটা। যাবৎ বা ধরে থাকলে ফর, যাবৎ বা হ্যাঁ, ধরে থাকলে ফর। আর হইতে থেকে চেয়ে থাকলে সিন্স, হইতে থেকে চেয়ে থাকলে সিন্স। আরো একটা বলা যায়, পিরিয়ড অফ টাইম থাকলে ফর, পিরিয়ড। যেমন যদি বলা হয় পিরিয়ড, মানে কি আমরা বলি না যে আজকের কয় পিরিয়ড হয়েছে ক্লাসে। আপনার ছেলে বাসায় এসেছে, আপনি বললেন যে বাবু, আজকে তোমার স্কুলে কয় পিরিয়ড হয়েছে, মানে কয় ক্লাস হয়েছে। তো এক একটা ক্লাসের, এক এক একটা ক্লাসের একটা ডিউরেশন থাকে, 40 মিনিট কি 35 মিনিট। হ্যাঁ,
তো এইটাকে বলা হচ্ছে পিরিয়ড অফ টাইম। এই পিরিয়ড অফ টাইম থাকলে ফর বসে। আর পয়েন্ট অফ টাইম, যেমন আমরা 2005 সাল থেকে এই বাড়িতে বসবাস করিতেছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য। হ্যাঁ, এই যে দেখেন একটা পয়েন্ট রয়েছে 2005 সাল, একটা পয়েন্ট রয়েছে না, এই জন্য এখানে সিন্স দিতে হবে। পয়েন্ট অফ টাইম থাকলে সিন্স, আর পিরিয়ড অফ টাইম থাকলে ফর। আমরা এইভাবে প্রতিদিন টেন্সটা আলোচনা করব। রুমা আপা তারপর এইটা বলেন, সে শনিবার থেকে স্কুলে যাচ্ছে না। He has not going to school হ্যাঁ, from Saturday. হি হ্যাজ নট বিন দিতে হবে, কারণ যেহেতু এখানে পারফেক্ট কন্টিনিউয়াস। ইয়েস, হ্যাঁ, এই বিনটা এটা আবার লিখতে গেলে দেখবেন মনে থাকে, হঠাৎ বলতে গেলে হয়তো অনেক সময় মনে থাকে না। আচ্ছা, যাই হোক, দুইজনই খুব ভালো বলেছেন। পরবর্তীতে কে রয়েছেন, বিলকিস আপা বলবেন? হুম। জি স্যার। তারপর জুয়েল ভাই একটু বলবেন। আচ্ছা, বিলকিস আপা এখান থেকে বলেন, 7, 8, 9 বলেন। সে 5 বছর ধরে এই স্কুলে পড়ছে। সে 5 বছর ধরে এই স্কুলে পড়ছে। হুম। হি হ্যাজ বিন স্টাডিং এট 6 দিস স্কুল। হুম। এই স্কুলে আর কি। হুম। স্যার এটা কি বলবো, এটা যে সে কি 5 বছর ধরে এই স্কুলে পড়ছে? না, ওটা না বললে চলবে, হ্যাজ সবাই হি। বলছে হ্যাজ হি বিন রিডিং ইন দিস স্কুল ফর 5 ইয়ার্স। পরেরটা বলেন, সে শনিবার থেকে স্কুলে যাচ্ছে না। শনিবার থেকে স্কুলে যাচ্ছে না। হ্যাজ একেবারে হি শেষে নট বিন। বলেন। স্যার, বলেন, কিছু বলিনি আমি, বলেন। হ্যাজ হি নট বিন গোয়িং টু স্কুল সিন্স সানডে। ইয়েস, সিন স্যাটারডে। স্যাটারডে মানে শনিবার। জি। সে সে কি 3 বছর ধরে এখানে চাকুরি করছে? হ্যাজ হি বিন ওয়ার্কিং হিয়ার ফর 3 ইয়ার্স। ইয়েস, বাক্যগুলো আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন, অনেক ধন্যবাদ। অর্থাৎ এইভাবে উল্টা পাল্টা যেভাবে আমি দেই না কেন, আপনাদেরকে বলার একটা দক্ষতা অর্জন করতে হবে। জুয়েল, হুম, জুয়েল ভাই একটু আনমিউট করেন। আপনি এই উনি বাক্যগুলো আমাদের চাপে পিষ্ট হয়ে গেছে, উনি আমাদের জন্য নিঃশ্বাস ছাড়তে পারতেছে না গ্রুপে। ঠিক, ঠিক। না, এখানে সবার ভিতরে আমাদের একটা ইন্টিমেসি গড়ে উঠেছে। এইটা যেন সব সময় থাকে, আমরা মজা করব, আমরা শিখবো, আমরা জানবো, সবার ভিতরে যে আন্তরিকতা, এটা যেন থাকে। ধন্যবাদ। আচ্ছা, এইখান থেকে জুয়েল ভাই একটু পড়বেন। আমরা কি 4 বছর ধরে এখানে বাস করছি? বলতে পারবেন? আমি 3 বছর ধরে এখানে বাস করছি। আপনি 11 নাম্বারটা সহজ, এইটা আগে একটু বলেন। অর্থাৎ আমরা 3 বছর ধরে এখানে বাস করছি, এটা কোন টেন্সে রয়েছে বাক্যটা? প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। কেন জানেন? এই যে 3 বছর ধরে, দেখেন একটা সময়ের উল্লেখ রয়েছে। হ্যাঁ, সময়ের উল্লেখ থাকলে এবং যদি চলমান কোনো ভাব বুঝায়, ভালোভাবে বুঝেন, আমি ভাত খাচ্ছি, এই কথাটা বললে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এখানে যদি ছোট্ট করে একটু সময়ের উল্লেখ করে দেয়, আমি 15 মিনিট ধরে খাচ্ছি, তখন আমি খাচ্ছি বাক্যটা কন্টিনিউয়াস টেন্স, আর আমি 15 মিনিট ধরে খাচ্ছি, এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই যে আমি 3 বছর ধরে এখানে বাস করছি, বাক্যটা কি হবে? এর গঠন প্রণালীটা আমরা অবশ্যই জানি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস ভার্বের মূল ফর্মের সঙ্গে আইএনজি প্লাস সিন্স বা ফর প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। যেমন আমি 3 বছর ধরে এখানে বাস করছি, সাবজেক্ট হচ্ছে আমি, আই হ্যাভ বিন আই লিভিং হ্যাভ বিন হেয়ার। আই হ্যাভ বিন আই লিভিং হ্যাভ হেয়ার। হ্যাঁ, বলেন। আই হ্যাভ বিন লিভিং হেয়ার, সিন্স ইয়েস, থ্রি হ্যাঁ, ইয়ার্স আই হ্যাভ বিন লিভিং হেয়ার। এই যে 3 বছর ধরে, তাহলে ফর 3 ইয়ার্স। হ্যাঁ, যদি এখানে কোনো সাল তারিখ উল্লেখ থাকতো বা হইতে থেকে চেয়ে থাকতো, 3 বছর হতে বা 2000 সাল হতে, 1980 সাল হতে বা থেকে, তখন আপনি সিন্স দিলে ভালো হইতো। কিন্তু এখানে যেহেতু যাবত বা ধরে আছে, এই জন্য ফর বসাতে হবে। এই জন্য কি বসাতে হবে? ফর। আপনি আমার হোয়াটসঅ্যাপে একটু নক দেন, নক দিলে আমার মনে থাকবে, আমি আপনাকে টেন্সের কয়েকটা শিট এবং ক্লাস রেকর্ড একটু পাঠিয়ে দিব না। জুয়েল ভাইয়া, বুঝতে পারছেন? আমার হোয়াটসঅ্যাপে একটু লিখে রাখেন, একটু হাই দিয়ে রাখেন, আমার মনে থাকবে। অবশ্যই, অবশ্যই, হ্যাঁ, হ্যাঁ। এই জন্য আমি টেন্সটা তো প্রতিদিন রাখি, দিব, আপনি হোয়াটসঅ্যাপে নক দেন। নরোত্তম দাস, আপনি এই বাক্যগুলো একটু বলতে পারবেন? প্রায় 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, মাসুদ গত শুক্রবার হতে জ্বরে ভুগছে। এই বাক্যগুলো কোন টেন্সে রয়েছে? নরোত্তম দাস, একটু আনমিউট করেন তো, আইডিটা একটু দেখি প্লিজ, একটু আনমিউট করেন। সবাই কথা বলছে, দেখছেন? এখানে সবার জড়তা কেটে গিয়েছে, ভয় কেটে গিয়েছে। কথা না বললে, এই যে রুমা আপা,
বিলকি চাপা দেখেন আমরা কেউই কিন্তু প্রথমে পারতাম না। আমরা পারি না, আমরা আমাদের নিজেদেরকে পারাতে হয় যে কোনো কাজ। দেখেন এখানে যারা চাকরি করেন, প্রথম যেদিন চাকরিতে জয়েন করেছিলেন বা যে কোনো একটা কাজ, মনে করেন আজকের অফিসে আপনার ক্যাশিয়ার আসেনি বা আপনার পাশের আপনার সিনিয়র বা জুনিয়র কেউ আসেনি, তার চেয়ারে যদি বসিয়ে দেওয়া হয়, তার কাজটা আপনার কাছে লোহার মতো কঠিন মনে হবে। কিন্তু ওই পদে আবার আপনি 5 বছর চাকরি করেন, 1 বছর করেন, দেখবেন কাজটা পানির মতো ইজি হয়ে গেছে। ল্যাঙ্গুয়েজটা আমাদের পড়াতে পড়াতে আমাদের কাছে ইজি হয়ে গিয়েছে। যারা হারমোনিয়াম বাজায় দেখেছেন কখনো, দেখবেন রাতের অন্ধকারে এরা বাজাইতে পারে, আঙুলগুলা ওই বাটনের উপরে, ওই সুইচের উপরে চলে যায়। কেন যায়? ওইটা অভ্যাস হয়ে গিয়েছে। তো আমাদেরও কিন্তু এইভাবে অভ্যাস করে ফেলতে হবে। মানুষ অভ্যাসের দাস। একটা কথা রয়েছে, ম্যান ইজ স্লেভ টু হিজ হ্যাবিট। ম্যান ইজ স্লেভ টু হিজ হ্যাবিট। মানুষ তার অভ্যাসের দাস। কি বলেছি বলেন? মানুষ তার অভ্যাসের দাস। সে স্কুলে গিয়েছিল। এই বাক্যটা কোন টেন্স? এটা একমাত্র বলবেন বিলকি চাপা বলবেন। টেন্সে সমস্যা থাকলে আমি একটু আপনাকে বেশি করে টেন্সটা শিখাবো। সবাই শুনবেন, আপার সঙ্গে আমি কথা বলছি। বিলকি চাপা একটু আনমিউট করেন। সেই স্কুলে গিয়েছিল, কি হবে বলেন? শুনতে স্যার পাচ্ছেন পাস্ট আপা? ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ হ্যাঁ, বিলকিস আপাকে বলতে চাচ্ছিলাম, উনি আনমিউট মিউট করছে। আপা শুনতে পারছেন বিলকিস আপা? হ্যালো। এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট স্যার। ইয়েস, বলেন তাহলে এর বাক্যটা কি হবে? সেই স্কুলে গিয়েছিল। হি ওয়েন্ট টু স্কুল। সেই স্কুলে যায়নি। হি ডিডন্ট গো টু স্কুল। সে কি স্কুলে গিয়েছিল? ডিড হি গো টু স্কুল? সে কি স্কুলে যায়নি? ডিডন্ট হি গো টু স্কুল? এইবার বলেন সেই স্কুলে যেতে পারতো। হি ক্যান স্যার, হবে স্যার এখানে। হ্যাঁ দেখছেন, আমরা এটা শিখবো। হ্যাঁ, যদি বলি সেই স্কুলে যেতে, হ্যাঁ আমি শিখিয়ে দিচ্ছি। যদি বলি প্রেজেন্ট টেন্সে থাকে, অর্থাৎ ফুড ফুড স্যার। হ্যাঁ দেখছেন তো, আমরা অপরেরটা বলতে পারি কিন্তু নিজের বেলায় বলতে পারি না। এখানে আমি জুয়েল ভাইয়া বা এখানে নরোত্তম দাস আমি একটু বলছি কিন্তু আনমিউট করছে না। আমরা কিন্তু এটা শিখবো, এটা জানবো, লজ্জা করব না। সেই স্কুলে গিয়েছিল, যদি বললাম কি যে সেই স্কুলে যেতে পারতো। যদি বলি সেই স্কুলে যেতে পারে, দেখেন এইটা, এই বাক্যগুলো টেন্স দিয়ে করা যায় না। হি ক্যান ইয়েস, গো টু এখানে স্কুল। ক্যানের ব্যবহার করব, হি ক্যান গো পারে টু স্যার। স্কুল। হ্যাঁ, গো টু স্কুল। যদি বলা হয় সেই স্কুলে যেতে পারতো না, হি কুডন্ট গো টু স্কুল। তার স্কুলে যাওয়ার সম্ভাবনা ছিল। হি মে। ধন্যবাদ। হ্যাঁ, এই যে দেখেন, মাইক বলবো স্যার। ইয়েস হি মাইট একদমই গো টু ঠিক। স্কুল। এই শীটটা দিচ্ছি, পাঠিয়ে দিচ্ছি এখন, এটা আপনারা করবেন। অর্থাৎ 30টা বাক্য করা যাবে। হ্যাঁ, আগেও দেওয়া ছিল, যেমন আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাই, ডু আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাই না, ডোন্ট আই গো টু স্কুল। ক্যানের ব্যবহার রয়েছে, দেখেন এই যে উইল দিয়েও করেছি। আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। আমি স্কুলে যাব না, আই ওয়ন্ট গো টু স্কুল। আমি কি আজ স্কুলে যাব, আমি আমি কি স্কুলে যাব, উইল আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাব না, ওন্ট আই গো টু স্কুল। অর্থাৎ এখানে আমি গো কে আমি পরিবর্তন করিনি, অর্থাৎ গো ঠিক থাকবে, গো মানে যাওয়া। এটাকে গোয়িং করতে পারি, এটাকে ওয়েন্ট করতে পারি, এটাকে গন করতে পারি, কিন্তু এই গোটাকে ঠিক রেখে একটা ভার্ব দিয়ে আমরা 30 রকমের ভাবে কথা বলতে পারি। আমি স্কুলে যাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা না বলে আমি যদি বলি আমি ভাত খাচ্ছি, আমি চিঠি লিখছি, আমি তার সঙ্গে মোবাইল ফোনে কথা বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই এম গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছি না, আই এম নট গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাচ্ছি, এম আই গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাচ্ছি না, এম নট আই গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছিলাম, দেখেন আই ওয়াজ গোয়িং টু স্কুল। আপনারা দেখেন, এই শীটটা আমি এখন পাঠিয়ে দিচ্ছি, আপনারা বারবার এই শীটটাই শুধু পড়বেন, পড়ে এইখান থেকে গো এর পরিবর্তন করবেন, কখনো সাবজেক্টের পরিবর্তন করবেন। যেমন একটা কথা বলেছে আমি স্কুলে যাচ্ছি, এইটা না বলে এখানে বলতে পারেন আমি ভাত খাচ্ছি। গো এর পরিবর্তে ইট নামক একটা ভার্ব আনা যায়। আমি ফুটবল খেলছি, আমি ক্রিকেট খেলছি, আমি মাছ ধরছি, আমি ঘুড়ি উড়াচ্ছি। এবার আমি বাদ দিয়ে এখানে অন্য কারো নাম আনা যায়। রনি স্কুলে যাচ্ছে, রনি ছবি আঁকছে, রনি একটা বাড়ি বানাচ্ছে। দেখেছেন, এখানে ভার্ব চেঞ্জ করবেন, সাবজেক্ট চেঞ্জ করবেন, কিন্তু নিয়ম চেঞ্জ করবেন না। আমরা দোকানে গিয়ে বলি না, সেম ডিজাইনের ভিতরে ভিন্ন আরেকটা দেখান তো। শাড়ি বা 3 পিস বা কোনো শার্ট কিনতে গেলে আমরা বলি সেম ডিজাইন থাকবে কিন্তু কালার ভিন্ন হবে, এমন কিন্তু আমরা বলি। তো এখানে আমরা, আমাদের রুল ঠিক থাকবে, কিন্তু শুধু সাবজেক্ট আর ভার্ব পরিবর্তন করবেন। নিজে নিজে আপনারা এগুলো প্র্যাকটিক্যালি করবেন।
করে এই যে গো ভার্ব দিয়ে 30টা বাক্য করেছি, আপনারা এখানে রাইট ভার্ব দিয়ে কালকে আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি। এটা হচ্ছে WRITE, রাইট। এটা এখানে লিখে দিই। হ্যাঁ হ্যাঁ, এখানে লিখে দিচ্ছি WRITE। এই রাইট ভার্ব, রাইট মানে লেখা। যেমন এখানে একটা বাক্য লিখেছি যে আমি স্কুলে যাই, গো দিয়ে করেছি। এখানে লিখবেন আমি একটি চিঠি লিখি, আই রাইট এ লেটার। আমি একটা চিঠি লিখি না, আই ডোন্ট রাইট এ লেটার। আমি কি একটি চিঠি লিখি, ডু আই রাইট এ লেটার? আমি কি একটি চিঠি লিখি না, ডোন্ট আই রাইট এ লেটার? তো এইভাবে কাজগুলা করবেন, আমাকে দেখাবেন, অথবা পরবর্তী দিন ক্লাসে প্রেজেন্টেশনের সময় এইগুলা বললেই প্রেজেন্টেশন হয়ে যাবে। তো আসলে একটা কথা বলি, হ্যাঁ বলেন। স্যার একা একা যখন পড়ি তখন বলতে পারি, আপনি যখন মনে করেন যে আমাদের